নিজের ফাঁদে নিজে মর। কোটের ভেতর থেকে শিশিটা বের করে বাসেদের চিবুক শক্ত হাতে চেপে ধরে ফাঁক করে মুখের ভিতর ঢুকিয়ে দিল শিশির ভিতরের বিষাক্ত ঔষধ। মুহূর্তেই মুখ দিয়ে সাদা ফেনা বের হতে থাকে। খিচুনি উঠে ছটফট করতে থাকে বাসেদ। হঠাৎ করে শান্ত হয়ে লুটিয়ে পড়ে নিস্তেজ দেহটা। তৃপ্তির হাসি দিল রিচার্ড। পরপর বাসেদের মুখের উপর একদলা থুথু মেরে হনহনে বেরিয়ে যায় রিচার্ড। বুক চিরে বেরিয়ে গেল এক প্রশান্তিময় দীর্ঘশ্বাস। সড়কগুলোর উপর যানবাহনের শব্দ কমে আসছে, কিন্তু শহরের অসীম আলোয় ভরে উঠেছে চারপাশ। গাড়ির হেডলাইটের রোশনি এবং স্ট্রিট লাইটের মৃদু জলজলে আলো রাস্তা ধরে ছড়িয়ে পড়েছে রাতের আগমনী বার্তা। উঁচু উঁচু বিল্ডিংগুলোর মাঝে আকাশের রং পরিবর্তন হতে হতে গভীর নীল হয়ে আসে। কফি শপ, রেস্তোরাঁ, দোকানপাটগুলোতে মানুষের আসা যাওয়া বেড়েই চলেছে। রাস্তার ধারে টুকটাক স্টল থেকে মুখরোচক খাবারের গন্ধ ভেসে আসে। সেই সাথে সঙ্গীতের মৃদু সুরও মাঝে মাঝে শোনা যাচ্ছে। কিছু ট্যুরিস্ট যুবক গিটারে সুর তুলেছে। এলিজাবেথ মুগ্ধ নয়নে পরিতৃপ্তি গান শুনছে রাস্তার পাশে দাঁড়িয়ে। চোখে মুগ্ধতা, ঠোঁটে মিষ্টি হাসি। গানের তালে তালে শরীর দোলাতে দোলাতে মৃদু শব্দে তালি বাজাচ্ছে। তাকবীর পাশের একটা স্টল থেকে সৌজন্যমূলক হাসি দিয়ে তাকবীরের হাত থেকে চায়ের ওয়ান টাইম গ্লাসটা নিল। তাকবীরের ঠোঁটের কোণায় অমায়িক হাসি, বলল, হাঁটা যাক। এলিজাবেথ ম্লান হেসে মাথা নাড়ায়। গুটি পায়ে সামনে এগোতে থাকে যুগল প্রেম। দুজনের মাঝে পিনপতর নীরবতা। এলিজাবেথ যেন ডুবে আছে সাগরের তলদেশে, দীপ্তিময় অবয়বে অভিব্যক্তি শূন্যের কোঠায়। তাকবীরের নজরে আটকে তা। গলা হাসকি দিয়ে এলিজাবেথের অ্যাটেনশন নিতে চাইল। সম্বিত ফিরে পেল। এলিজাবেথ ঘাড় ঘুরিয়ে তাকালো তাকবীরের দিকে। নিস্তেজ কণ্ঠ গহ্বর থেকে উচ্চারিত হলো, চোখজোড়া কিঞ্চিত ছোট করল তাকবীর। পরপর বলল, কি এত ভাবা হচ্ছে? শেষের কথাটা ভ্রু উঁচিয়ে বলল। ফিচেল হাসলো এলিজাবেথ, অতপর রুষ্ট গলায় আওড়ালো, এখন কি মনে মনেও কিছু ভাবতে পারবো না? তাকবীর সঙ্গে সঙ্গে প্রতি উত্তর করল, না, তেমনটা নয়। ভাবতে পারবে, তবে অতীতের কিছুই না, ভবিষ্যৎ নিয়ে শুধু। থেমে ভাবুক ভঙ্গিমায় কিছুক্ষণ আকাশে চেয়ে থেকে গম্ভীর গলায় বলল, যেমন কোনো ব্র্যান্ডের জিনিস বেশি ভালো, নতুন কোনো মুভি রিলিজ পেয়েছে, শহরে নতুন রেস্টুরেন্ট কোথায় লঞ্চ করা হচ্ছে, কোন সানস্ক্রিনটা বেশি ভালো হবে, ইত্যাদি ইত্যাদি। বলে ঠোঁট কামড়ে হাসতে থাকে তাকবীর। এলিজাবেথ ম্লান হেসে তাকায় তাকবীরের পানে। মানুষটা কিভাবে সর্বক্ষণ তার কথায় ভেবে যাচ্ছে। সম্পূর্ণ এখতিয়ার থাকা সত্ত্বেও দেখাচ্ছে না কোনো রকম স্বামীর অধিকার। মুক্ত পাখির মতো ছেড়ে রেখেছে তাকে। ঠোঁট গোল করে ফোঁস নিঃশ্বাস ছাড়ে এলিজাবেথ। অতীতের কথা তো আমিও মনে করতে চাই না, তবে এত সহজেই কি অতীত আমাকে ছেড়ে দেয়? বিষাক্ত দিনগুলো কথা ভাবলেও এখনও ঈশানকোণে যে মেঘ জমে। কথা শেষ করে লম্বা শ্বাস টানল এলিজাবেথ। থামলো তাকবীরের পা। গম্ভীর হলো কণ্ঠস্বর। ফিরে তাকালো এলিজাবেথের দিকে। কাদা মানে তোমার দুর্বলতা নয়, বরং এটা প্রমাণ যে তোমার অন্তরে অনুভূতি রয়েছে। তুমি জীবিত এবং অনুভব করছো লিকৈশি। ভেতরে জমে থাকা কান্নাগুলোকে কি করব তবে? স্মিত হাসল তাকবীর। অতপর উভয় হাতের চায়ের কাপে মৃদু সংঘর্ষ তৈরি করল। এলিজাবেথ চকিতে সরে যায়। ভেবেছিল গরম চা হয়তো গায়ে পড়বে, কিন্তু আদতেও ভাবনার অনুযায়ী কিছুই হয়নি। শোনা যায় তাকবীরের দৃঢ় কণ্ঠস্বর, দুঃখকে মনের কোণে জমা রাখা ঠিক নয়। চায়ের ধোয়ার সাথে ওগুলোকে হালকা করে উড়িয়ে দিতে জানতে হয়। তারপর জীবনের প্রতিটি মুহূর্তকে নতুন করে বাঁচতে হয়, হাসিতে ভরিয়ে তুলতে হয়। কারণ দুঃখ পুষে রাখলে মানুষের হৃদয়ে পাথর হয়ে যায়, চোখের জল শুকিয়ে যায়, আর অনুভূতিগুলো একদিন নিঃশেষ হয়ে ঝরে পড়ে। মন থেকে সমস্ত স্নিগ্ধতা মুছে যায় ধীরে ধীরে। অনড়ভাবে চেয়ে থাকলেও এলিজাবেথ সাবলীল গলায় বলে, আপনাকে এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে কে শিখিয়েছে? চিলতে হাসে তাকবীর। নিমিষেই পাল্টে গেল কৃষ্ণ গহ্বরের রং। চেহারায় বিষণ্ণ ভাব। দৃষ্টি নিক্ষেপ করে সদূর তারময় আকাশে। স্বরে বহমান মন্থর শিথিলতা। গোল গোল চোখগুলো ছোট হলো এলিজাবেথের। নেত্রদয়ী চকচকে কৌতূহল লেপ্টে আছে। বলল, আপনার জীবনও মুখের কথা কেড়ে নেয় তাকবীর। বিলম্বহীনভাবে বলতে থাকলো, আমার ভাঙা হৃদয়ে ঝড় তুলতে তোমার সেই বাঁকা হাসিটুকুই যথেষ্ট। সেই হাসিতেই যেন সমস্ত আবেগ ছিন্ন ভিন্ন হয়ে যায়, আর মন কাঁপতে কাঁপতে ছড়িয়ে পড়ে। বুঝো মেয়ে?
তাকবীরের আবেগময় কথায় চাপা পড়ে গেল এলিজাবেথের কৌতূহল। পুনরায় প্রশ্ন করে, আপনার ভাঙা হৃদয় বলতে? তোমার কোটের পকেটে ওটা কি এলোকেশি? কপালে ভাঁজ সংকুচিত হলো, ভ্রু কুঁচকে এলিজাবেথ তাকালো শরীরে চাপিয়ে রাখা ওভার কোটের পকেটে। ছোট্ট কার্ডের মতো দেখতে একটা বস্তু, পেলবো হাতে সেটা তুলে নিল এলিজাবেথ। স্পষ্ট আলোতে নিয়ে দেখতেই চোখ বড় বড় হয়ে যায়। চকিতে ফিরে তাকায় তাকবীরের দিকে। তাকবীর ঠোঁট কামড়ে হাসে। এলিজাবেথের গলায় জড়তা। এটা তো ব্ল্যাঙ্কাট। হুম। হুম মানে এটা আমার কাছে আসলো কি করে? হেঁটে হেঁটে। হাসতে থাকে তাকবীর। মেজাজ উত্তপ্ত হয়ে আসে এলিজাবেথের। ঝাঁঝালো গলায় বলল, মজা করবেন না, বলুন। তাকবীর কয়েক কদম এগিয়ে এসে আড়ষ্ট মেয়েটার পাশে দাঁড়ায়। এলিজাবেথের হাতে থাকা কার্ড ওর দু হাতের ভাঁজের মধ্যে চেপে ধরে কোমল স্বরে শোধালো, নিজের মতো বাঁচতে শিখো, নিজ স্বাধীনতায় চলতে শিখো। হোঁচটকে পড়ে গেলে হাত ভরিয়ে দেওয়ার জন্য আমি আছি তো। এলিজাবেথ আবেগী হতে থাকে। কপালের ভাঁজ মিলিয়ে গেল। কিছু বলতে যাবে তখনই তাকবীরের ফোন প্রাইভেট করে উঠল। আজও তারা দুজনে ম্যাচিং করে ওভারকোট পরেছে। তাকবীর ওভারকোটের পকেট থেকে ফোন বের করে হাতে নিতেই রক্তাভ চেহারায় ক্রোধ উদীয়মান হয়। গোলাকার মসৃণ দীপ্তিময় অবয়বে ফুটে ওঠে আগুনের লেলিহান। এলোকেশি, একটা ইমার্জেন্সি কল, 1 মিনিট। এলিজাবেথ মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তাকবীর এলিজাবেথের নিকট হতে একটু আড়ালে গেল। ক্রোধে কাঁপতে থাকে নাকের পাটা। কল করলো সেই অজ্ঞাত নাম্বারে। বরাবরের মতো এবারও অপর পাশ থেকে সেই একই স্বর। সংযোগ দেওয়া সম্ভব নয়। গত 2 দিন যাবতই এমন হয়ে আসে। অজ্ঞাত নাম্বার থেকে একই মেসেজ বারবার আসে, আবার সাথে সাথে কল দিলেই সংযোগ দেওয়া সম্ভব নয় জানায়। কিবোর্ডে হাত চালালো তাকবীর। সাধারণ একটা মিনিস্টারের আমেরিকার মতো বড় দেশে 4-4টে বাড়ি। ওয়াও ম্যান, ওয়াও। সাহস থাকলে সামনে এসে কথা বল, আমিও দেখি তোর দম কত। মেসেজ পাঠিয়ে তৎক্ষণাৎ তাকবীর অভিব্যক্তি পরিবর্তন করে নিল। পরপর গেল এলিজাবেথের কাছে, কিন্তু সেখানে এলিজাবেথ নেই। ঘাবড়ে যায় তাকবীর। অজানা ভয়ে ভেতরে চাপ দিয়ে ধরে শ্যামলা কৃষ্ণ গহ্বরে উদ্বিগ্নতা আর উৎকণ্ঠা। উম্মাদের মতো এদিক সেদিক খুঁজতে থাকে এলিজাবেথকে। এলোকেশি, এলোকেশি, এলোকেশি। ছাড়ুন। এলিজাবেথ মোচড়ামুচড়ি করতে থাকে। শক্ত হাতের বাঁধন থেকে মুক্তি পাওয়ার ব্যর্থ চেষ্টা করলেও কিছুক্ষণ। নাক মুখ চেপে ধরে রাখার কারণে শ্বাসকষ্ট শুরু হয়। ধীরে ধীরে রক্তশূন্য হতে থাকে ওর মুখশ্রী। শক্ত হাতের চাপে চিবুকে দাগ বসে যায়। ব্যথায় মুখ বিকৃত হয়ে ওঠে। ছাড়া পাওয়ার জন্য মরিয়া হয়ে ছটফট করতে গিয়ে গাড়ির ধাতব অংশে ধাক্কা খেল এলিজাবেথ। আঘাতপ্রাপ্ত জায়গাটা ব্যথায় নটন করে উঠলেও থামে না। ছাড়া পাওয়ার জন্য ছটফট করতেই থাকে। আত্মরক্ষার জন্য অনেক কৌশল অবলম্বন করলেও পেরে ওঠে না দানবীয় সেই মানবের সাথে। হঠাৎ করে মুখ থেকে সেই শক্ত হাতটি সরে যায়, কিন্তু মুহূর্তের মধ্যে আরেকটি শক্ত হাত এলিজাবেথের হাত নিয়ে চেপে ধরে পিঠের পেছনে। অধিক চাপ প্রয়োগে ফলে মুখ চেপটে গিয়ে উইন্ডো মিররের সাথে লেপটে যায়। মুষ্টিবদ্ধ হাতে ও ঢেউ খেলানো চুল টেনে ধরা হয়। তখনই কর্কশ কণ্ঠের ভয়ানক স্বর ভেসে আসে, শীতল, কঠোর এবং তীব্র। এই হাতে ছুঁয়েছে না? উইন্ডো মিররে অবলোকন হয় রিচার্ডের হিংস্র চেহারা। ক্রোধে মটমট করছে ধারালো চোয়াল, দু চোখে জ্বলছে অগ্নিকাণ্ড। ভেতর থেকে শুকিয়ে আসে এলিজাবেথের। শিরদাঁড়া বেগ গড়িয়ে পড়ল শীতল ঘাম। গলায় দলা জমাট বাঁধে। সহসাই বহু কষ্টতে আওড়ায়। আপনি? পিঠ পেঁচানো হাতের চাপ আরও দৃঢ় হয়। চুলের মুঠি আরও শক্ত করে চেপে ধরে রিচার্ড। এলিজাবেথের গাল পিষে যেতে থাকে উইন্ডো মিররের সাথে। বাদ ভাঙে কার্নিশে। চেঁচালো রিচার্ড কর্কশ গলায়। তুই কন্যা কার কাছে করছিলে? ইউ ফাকিং ডার্ক রেড। কেঁপে উঠেও এলিজাবেথ সেই কণ্ঠের তেজে। সাউন্ডপ্রুফ গাড়ির বাইরে গেল না রিচার্ডের হুঙ্কারগুলো। জুবুথুবু করে কাঁপতে থাকে এলিজাবেথ। গালের মাংস হাড়টির সাথে মিশে যাবে এবার। হাতের হাড় বোধ হয় এবার ভেঙেই যাবে। ব্যথার শব্দ করতে পারছে না এলিজাবেথ। রিচার্ড প্রতিবারের মতো এবারেও নোংরা বস্তুর মতো ঝাড়ি মেরে ছেড়ে দিল এলিজাবেথের হাত। আর্তনাদ করে ওঠে এলিজাবেথ।
সোজা হয়ে বসতে না বসতে আবারও ধরাশায়ী আক্রমণ। রিচার্ড এলিজাবেথকে একটানে নিজের করে বসিয়ে দিল। শক্ত হাতে চেপে ধরে এলিজাবেথের চিবুক, অপর হাত দিয়ে পেঁচিয়ে ধরল কোমর। বাঁকানো কোমরের পাতলা চামড়া ভেদ করে বিঁধে যায় ধারালো নখ। কাঁদতে থাকে এলিজাবেথ। কোনো কিছুর তোয়াক্কা করে না রিচার্ড। সুচারু আকৃতির নাক ঘষতে থাকে ওর গ্রীবা দেশে। ছোটার জন্য ছটফট করছে এলিজাবেথ। খামছে ধরে রিচার্ডের চুল, টেনে সরাতে চাইল, তবে রিচার্ড নির্টল। চেঁচালো এলিজাবেথ। ছাড়ুন আমাকে। অবাকের শীর্ষে গিয়ে ছেড়ে দিল রিচার্ড। মুক্তির সুযোগ পেয়ে চকিতে সরে যেতে চাইল এলিজাবেথ, তবে তা এত সহজে কিভাবে হতে দেয় রিচার্ড? ওর এক হাত দিয়ে এখনও পেঁচানো এলিজাবেথের কোমর। শক্ত হাত এলিজাবেথের কোমর পেঁচিয়ে রেখেছে নিজের সাথে। বাধা দিচ্ছে এলিজাবেথের প্রতিটি চেষ্টা। অবাধ্য হয় হাতের পথ চলা। ভাজে ভাজে ছোটাছুটি করছে। নভেম্বরের বৃষ্টির মতো অপ্রত্যাশিতভাবে বদলে যায় রিচার্ডের স্বর। বৃদ্ধাঙ্গুল রাখল এলিজাবেথের গোলাপি মসৃণ ওষ্ঠে। ললাটের ছোঁয়া, মৃদু ঘর্ষণ, কণ্ঠে কামকতা। আমি আদর করো রেড। বিষাদের এক গভীর ছায়া এলিজাবেথের অন্তঃকরণ গ্রাস করে নেয়। রিচার্ডের শরীরের উত্তাপ তার কাছে বিষের মতো ঠেকছে, জ্বালাময়ী, ভারী এবং অসহ্য। অবাধ্য সেই স্পর্শে এলিজাবেথের শরীর শীতল হয়ে আসে। প্রতিটি স্নায়ু জমে যাচ্ছে তীব্র এক অস্বস্তিতে। মুক্তির জন্য প্রাণপণে চেষ্টা চালায় এলিজাবেথ, কিন্তু শক্ত হাতে বাধা পড়ে থাকায় পারে না। অতঃপর সহসাই নিজের আত্মাকে আরও শক্ত করে ধরে রাখল এলিজাবেথ। আপনি একটা কীটের থেকেও নিকৃষ্ট। গলদেশ হতে মুখ তুলল রিচার্ড। অধর এলিয়ে বাঁকা হাসল এলিজাবেথের কথায়। অনর্থক হেসে চাপা স্বরে এলিজাবেথের কানের লতির অতি নিকটে গিয়ে বলল, তোমার জানাতে যথেষ্ট ঘাটতি রয়েছে রেড। আমার সাথে নিকৃষ্ট শব্দটাও চায় না। আমি আর কিছু জানতেও চাই না। মুক্তি চাই আমি, মুক্তি। মুক্তি? কেন? তোমার সো কল্ড হাজব্যান্ডের সাথে থাকার জন্য? ছ্যাত ছ্যাত ছ্যাত। অযথা এমন মানুষের সাথে থেকে কি হবে যার কোনো অস্তিত্বই থাকবে না তোমার জীবনে? রিচার্ডের হিংস্র আচরণের কথা মনে হতেই বুকের ভেতর মোচড় দিয়ে ধরে এলিজাবেথের। ভেজা চোখে তাকালো রিচার্ডের দিকে। হাসছে রিচার্ড, ঠোঁটে বিদঘুরিয়ে হাসি। এলিজাবেথ কথা আওড়ায় কান্নায় জর্জরিত কণ্ঠে। মানে কি বলতে চাচ্ছেন আপনি? দয়া করে ওনার কোনো ক্ষতি করবেন না। আবারও অবাক করে দিয়ে রিচার্ডের সাবলীল জবাব ঠান্ডা গলায়। হ্যাঁ, করবো না। সত্যিই কিছু করবো না, নিজের হাতে কিছু করবো না। রিচার্ডের স্পষ্ট কথাও নতুন এক জটিলতার সূচনা করল। গুটিয়ে যেতে থাকে এলিজাবেথ বাঁধ ভাঙে কান্নার। কেন এমন করছেন? কি ক্ষতি করেছি আমি আপনার? আমি শান্তিতে বাঁচতে চাই। কে বাধা দিয়েছে তাতে? রিচার্ডের নিরুদ্বেগ ভাব, নিরুদ্বেগ জবাব, এহেন লাপাত্তা জবাবে সংযম হারায় এলিজাবেথ। দুর্বল চিত্তে চেঁচাল, যে অন্যের খুশি ছিনিয়ে নেয় তার সুখ দীর্ঘস্থায়ী হয় না, কারণ কর্মের ফল অবশেষে বিপর্যয় ডেকে আনে। হোক বিপর্যয় কিংবা আশীর্বাদ, সবকিছুর অংশীদার তুমিও। আমি যেমনটা চাইছেন তেমনটা কখনো হবে না। উষ্টপুরের উপর ঠেকে পুরুষালী রুক্ষ খসখসে বৃদ্ধাঙ্গুল। রিচার্ডের ঠোঁটের ভাগ হতে আগত নিঃশ্বাস আশ্রয় পড়ছে এলিজাবেথের রক্তাভ চেহারায়। গভীর থেকে গভীরতম রিচার্ডের স্বর। অ্যাকশন অলওয়েজ স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ড, ডার্লিং। আমাকে এসব নোংরা নামে একদম ডাকবেন না। যখন পুরো আমিটাই বিরাজ করি তোমার মাঝে, তখন নামে কি আসে যায় বেবি? তৎক্ষণাৎ মিলে গেল দুটো ঠোঁটের ভাঁজ। একত্র হয় একে অপরের শ্বাস প্রশ্বাস। প্রথমে কোমলতা, তারপর কোমলতা ছাড়িয়ে যায় হিংস্রতায়। আচরণ হয় উগ্র, অধিক হয় যন্ত্রণা। রিচার্ডের বুকে অসংখ্য কিল ঘুষি দিতে থাকে এলিজাবেথ। আটকে আসে নিঃশ্বাস। ধীরে ধীরে দুর্বল হতে থাকে এলিজাবেথের শরীর। থেমে যায় হাত পা ছোটাছুটি। শুকিয়ে গেল চোখের পানি। তবুও অডল রিচার্ড নিজের হিংস্রতার আধিপত্য বিস্তারে। গড়িয়ে গেল কিছু মুহূর্ত। ভালোবাসার নামক নৃশংসতার সমাপ্তি ঘটে বেদনায়। ব্যাপারটা দারুণ না রাইট? হানিমুন করতে আসছো হাজব্যান্ডের সাথে, অথচ জোরে শব্দ করে কাঁদতে শুরু করে এলিজাবেথ। বুকের ভেতর জমে থাকা দুঃখ, অপমান, একাকিত্বতা যা প্রকাশ পায় কেবল চোখের জলে এক অনন্ত বেদনা গড়িয়ে পড়ে বিন্দু বিন্দু কোণায়। যে মরিচিকা থেকে পালাতে চায় সে, কিন্তু সেখানেই পা পিছলে পড়ে যায় বারবার। আর সেই শ্বাসরুদ্ধকর বেদনা। আমি এই যন্ত্রণা থেকে মুক্তি চাই, প্লিজ আমাকে ছেড়ে দিন। রিচার্ড কায়নাত নিজে শান্তি না পেলে কাউকে শান্তিতে থাকতে দেয় না, আর আমি আমার রক্তে।
এলিজাবেথ একই স্বরে হা হুতাশ করে প্রলাপ পারতে থাকে। অধিক সময় শ্বাস নিতে না পারায় কথা বেজে বেজে আসে, সেই সাথেই কান্নায় বুঝে আসে গলা ফ্যাঁসে আওয়াজে আওড়ায়। আমি মুক্তি চাই। রিচার্ডের কাটখাট গলায় বিলম্বহীন জবাব। সম্ভব নয়। এলিজাবেথ এই প্রথমবারের মতো পূর্ণদৃষ্টি নিক্ষেপ করল রিচার্ডের চওড়া তামুকে। রাস্তার সোডিয়াম আলোতে কিছুটা আলোকিত হয় গাড়ির ভিতর। আধো আধো আলোতে সর্বপ্রথমে অবলোকন হয় রিচার্ডের গালের আক্রমণাত্মক কাটা দাগ। আজকের চাহরিতে ছিল না কোনো ঘৃণা বিষাদ, ছিল অব্যক্ত কিছু একটা। মানুষ তো তাদের জোর করে নিজের সাথে রাখতে চায় যাদেরকে তারা আকস্মিক ঝড়ের বেগে ছিটকে গিয়ে সিটে পড়ল এলিজাবেথ। কাঁধে আঘাত লাগলো গাড়ির ডোরে লেগে। গ্যাংস্টার বস ফিরে গেল তার নিজের বৈশিষ্ট্যে। রং পরিবর্তন হলো সমুদ্রনীল গভীর চোখ জোড়ার। হিংস্রের গর্জনে কেঁপে উঠল এলিজাবেথ। আমার সাথে এসব যায় না একদমই। আমি রিচার্ড কায়নাথ। নমনীয়তা, আনুগত্যতা এগুলো একদমই না। আর তুই, ইউর নাথিং বাট আ পিস অফ শিট টু মি, আ গার্ল হু জাস্ট পিসেস মি অফ, someone I hate more than anything. গলায় দলা কুটুলি পাকিয়ে রাজত্ব কায়েম করল কান্না এলিজাবেথের। এত ঘৃণা, তবুও কেন এত জোর জবরদস্তি? অতর্কিতে কণ্ঠনালী আবারও চেপে ধরল রিচার্ড। তীব্র ক্রোধে দাঁতে দাঁত পিষতে থাকে। এবার একটু ছটফট করে না এলিজাবেথ, বরঞ্চ অনড়ভাবে চেয়ে থাকে রিচার্ডের ধারালো চিবুকে। গলা ছেড়ে চেঁচাতে থাকলো রিচার্ড। কারণ এটাই আমার বৈশিষ্ট্যের সাথে পারফেক্ট। তোকে ছিনিয়ে এনে আবার খাঁচায় বন্দি করো আমার হাতের মুঠোয়। কিন্তু উঠছে না কেন জানিস? কারণ তোর চোখে সেই আফসোসের ছায়া দেখতে চায়, যে চোখ আমাকে ছাড়া অন্য কাউকে বাছাই করার সাহস করেছে। নিজের সিদ্ধান্তের জন্য অনুশোচনা চলতে দেখার মজা নিতে চাই আমি। আমার থেকে দূরে গিয়ে শান্তি পাবি, এমনটা সম্ভব নয়। জ্বলে পুরো ছারকার হয়ে তুই একদিন নিজে আমার সামনে আত্মসমর্পণ করবি। আমি সুস্থ নই, একটু নয়, পুরোপুরি সাইকো আমি। একদমই কথাগুলো বলে থামল রিচার্ড। তবে এতেই পৈশাসিক আত্মা শান্তি পায় না। রিচার্ড পাশের সিট থেকে হাতড়ে গাড়ির চাবি খুঁজে বের করল। আশাবাদী জিনিসটা পেয়ে ঠোঁটের কোণায় রহস্যময় হাসি ফুটে উঠল। অতপর করে বসলো এক ধরাশায়ী কাজ। চাবিতে প্রেস করে ডোর লক খুলল প্রথমে, অতপর লম্বাটে পা দিয়ে এক ধাক্কায় খুলে ফেলল ডোর। কোনোরূপ আন্দাজের আগেই এক ধাক্কায় এলিজাবেথকে ফেলে দিল গাড়ি থেকে। ছিটকে গিয়ে নিচে পড়ল এলিজাবেথ। ভাজে ভাজে কুঁচকে যায় নাক মুখ যন্ত্রণায়। সহসাই সয়ে নিল সকল ব্যথা। একটুখানি শব্দ অবধি করল না। ওর বেদনার্থ চোখ চেয়ে আছে রিচার্ডের নীলমণিতে। রিচার্ড দুই পকেটে হাত ঢুকিয়ে গাড়ি থেকে নেমে শটানভাবে দাঁড়ায় পরন্ত এলিজাবেথের সামনে। ওর চোখে আগুনের মতো দহন, যেন প্রতিটি দৃষ্টিতে স্বীকার করার পৈশাসিক তৃষ্ণা। স্বর গভীর, কঠিন আর শীতল ধ্বনিতে আচ্ছন্ন। If you embody beauty, I shall personify the monster. সাথে সাথে ধুলো উড়িয়ে চলে গেল কালো গাড়িটি। একরকম নীরব যন্ত্রণায়, যেখানে অনুভূত গুলির শেষে আঘাত থাকে সবচেয়ে তীব্র। দীর্ঘদিনের সম্পর্ক যখন অবশেষে ছিন্ন হয়ে যায়, তখন তাতে থাকে প্রত্যাশা, সুখ ও প্রাপ্তির অবসান ঘটে এক বিষাদময় সত্ত্বে। ভালোবাসা আর নৃশংসতার মধ্যে যে সম্পর্ক, তার শেষ হয় একটি শূন্যতা, যা পুরনো অনুভূতিগুলোকে মুছে ফেলে রেখে যায় কেবল ক্ষত। ঠিক সেই দৃষ্টিতে এখনও সামনে তাকিয়ে আছে এলিজাবেথ। এলোকেশি। দূর হতে আকুলতা ভরা স্বরে ডাকতে ডাকতে ছুটে আসে তাকবীর। এসেই হাঁটু মুড়ে বসে এলিজাবেথের পাশে। ওর গভীর চোখ জোড়া এলিজাবেথের পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে অস্থির কণ্ঠস্বর। এলোকেশি, তুমি এখানে কি করো? আমি কখন থেকে খুঁজছি জানো? তোমাকে না পেয়ে আমার অবস্থা কি হয়েছিল? নিস্তেজ স্বর এলিজাবেথের। হাঁটতে হাঁটতে দিয়ে চলে এসেছিলাম, পরে আর রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। সম্পূর্ণ ঘটনা চেপে গেল এলিজাবেথ। তাকবীরের চোখ জোড়া রেহাই পেল কাতরতা। অনুভূতি প্রবণতা থেকে চোখ কিঞ্চিত ছোট করে তাকায় এলিজাবেথের পানে। বলল, ফোন তো সাথেই ছিল, একটা কল করতে পারতে আমায়। অযাচিত কারণে বুকজোড়া পড়ছে এলিজাবেথের। ছটফটিয়ে উঠল। চলুন না, হোটেলে যাই, আমার শরীর খারাপ লাগছে। কিন্তু প্লিজ। ওকে, ওঠো। তাকবীরের সাহায্যে উঠে দাঁড়ালো এলিজাবেথ। সোডিয়াম লাইটের আলোতে ফুটে উঠল এলিজাবেথের ক্ষীণ অবয়ব। চিন্তার ভাঁজ সংকুচিত হলো তাকবীরের দ্বারে। নজর গেল ওই ঠোঁটে। তোমার ঠোঁট ফোলা ফোলা লাগছে কেন এলোকেশি? অজান্তেই এলিজাবেথের হাত চলে গেল ঠোঁটে। অনুভূত হলো তীব্র জ্বালা। কিছুক্ষণ আগের ভয়াবহ ঘটনার স্মৃতি যা তাকে দিচ্ছে। চোখে অস্বস্তি, মনে তীব্র কষ্টের অনুভূতি। আশেপাশের পরিবেশে অদৃশ্য কোনো ভার নেমে আসলো।
অন্তর্মহল সিক্ত হয়ে ওঠে সেই অদ্ভুত অশান্ত আবহে। পোকায় কামড় দিয়েছে হয়তো। তাকবীর শুধু এক পলক তাকালো এলিজাবেথের পানে, প্রত্যুত্তর করল না। হাঁটা দিল হোটেলের উদ্দেশ্যে। নতুন বছর আসতেছে তো, কি চাস নতুন বছরে? আমাকে ভণ্ডামির পথ থেকে ফিরিয়ে আনবে নতুন বছরে এমন একজন দয়ালু মানুষ চাই। শালা, তোকে একজন কেন, 10 জনও ফিরিয়ে আনতে পারবে না, বেশি নষ্ট হয়ে গিয়েছিস। নটকির পোলা, তুই কোন ক্ষেতের মূলা রে? উত্তরবঙ্গের। শালা চাপাবাস, সুরেশজাদ আমার মুখ খুলাবি না। তুই যে খাঁটি নোয়াখাইলা এটা সবাই জানে। আরে বেটা, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে তারা। বলে চোখ টিপ মারল গার্ডটি। অপর গার্ডটি চোখ রাঙায়, পাত্তা দেয় কে কাকে। গার্ডটি মুখ বেজার করে চুপসারো গলায় বলল, আমি জানি না কিভাবে আমার জীবনে তো উত্তেজনাপূর্ণ হয়ে গেছে। কেন, কি ঘটেছে? আজ আমি দোকান থেকে এসে প্যাকেট খুলে দেখি পাস্তা আছে, সস নেই। অপর গার্ডটি ভ্রুজোড়া গুছিয়ে ঠোঁট কামড়ে হেসে বলে, প্যাকেট না প্যান্ট। কাচুমাচু হয়ে জবাব আসে। আপনারা যা ভুল বুঝেন। গার্ডটি ফিক করে হেসে দেয়। কিছু বলতে যাবে তখনই শোনা যায় কারোর পায়ের শব্দ। শীত দ্বারা শক্ত হয়ে যায় ওদের। ন্যাসোকে আকস্মিক দেখতে পেয়ে ঘাবড়ে গেল। কেউই আশা করেনি ন্যাসো এত জলদি ফিরে আসবে। বস, আপনি? নত দৃষ্টি নিবিষ্ট করে গার্ডরা। কোনো এক গুপ্ত কারণে সকলেই ভয়ে ততস্থ হয়ে আছে। ন্যাসো কোনো প্রতিউত্তর করে না, শক্ত দৃষ্টি নিক্ষেপ করে গমগমে পায়ে বেসমেন্টের ভেতরে যায়। বুক শুকিয়ে আসে সকলের, একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছে। ন্যাসো নিজেও জানে না সব কাজ ফেলে সবার আগে তাকে বেসমেন্টেই কেন আসতে হলো। সবিতা বেগমকে খাঁচা থেকে বের করে অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছে, যেখানে শুধু একটি দরজা, নেই কোনো জানালা, এক বিন্দু আলোর দেখা নেই। 3 বেলা খাবারও দেয়া হচ্ছে এখন। গার্ডের কাছ থেকে যতটুকু জানতে পেরেছে ন্যাসো, প্রথম 3 দিন ইভরাত ঠিকঠাকভাবে খেলেও 2 দিন ধরে কিছুই মুখে তুলছে না ইভরাত। এটা শোনার পর আর কেন যেন নিজেকে ধরে রাখতে পারল না ন্যাসো। মেঝেতে ঝিমাচ্ছে ইভরাত, ত্বকে নেই তার আর সেই লাবণ্য। মায়াবী চোখ জোড়ায় নিচে গর্ত, কালো দাগ, ভাসমান গলদেশের হাড্ডি। ইভরাতের এই অবস্থা দেখে অপ্রত্যাশিতভাবে ন্যাসো দূরে দাঁড়িয়ে ফোঁস নিঃশ্বাস ছাড়ল। পরপর ব্যগ্র পায়ে এসে দাঁড়ালো ইভরাতের সামনে। কারো উপস্থিতি টের পেয়ে দুর্বল চিত্তে মাথা তোলে ইভরাত। ন্যাসোকে এতদিন পর দেখতে পেয়েও অভিব্যক্তিতে নেই কোনো পরিবর্তন। দৃষ্টি নত করে আবারও। ন্যাসো খুব অবাক হলো বটে। তার আশা ছিল অন্যরকম, একটু আবেগপ্রবণ বাচামি আর একটু। আবার কি নতুন নাটক শুরু করেছো? খাচ্ছ না কেন? ইভরাত নীরব নিস্তব্ধ। কি হলো, কথা কানে যাচ্ছে না? এবারও নিশ্চুপ ইভরাত, যেন মুখে কুরু পেরেছে। চিবুক শক্ত হতে থাকে ন্যাসর পরনে ছিল ডেনিম প্যান্ট আর ব্রাউন কালারের জ্যাকেট। ব্রাউন কালারের জ্যাকেটের সাথে সংশয়পূর্ণভাবে অবলীলায় মিলে গিয়েছে ব্রাউন ধাঁচের চোখজোড়া। শক্ত হলো দৃষ্টিভঙ্গি। হাঁটু ভেঙে বসলো ইভরাতের সামনে। চিবুক ধরে সোজা উপরে তুলল ইভরাতের মুখ। ইভরাতের পাপড়ি জোড়া ভেজা, কম্পিত হচ্ছে শরীর। অস্বাভাবিক লাগতে থাকে সব কিছু ন্যাসর। হঠাৎ চোখ গেল ইভরাতের গলার পাশটায়। নখের আঁচড়ের দাগ স্পষ্ট। কিছু কিছু দাগের ওপর সিক্ত তাজা রক্ত শুকিয়ে জমাট বেঁধে আছে। অযাচিত কারণেই বুকের ভেতর জ্বলন শুরু হয় ন্যাসর। চওড়া তামুকের আভা পরিবর্তন হলো। শান্ত গোছের মানবের মুখে ফুটে ওঠে অযাচিত ক্ষুদ্রতার ছাপ। ওর তীক্ষ্ণ মস্তিষ্কে বার্তা জানান দিয়ে দেয় এখানে কিছু ঘটেছে, যা ঘটার কথা ছিল না। শক্ত হাতে চেপে ধরল ইভরাতের চিবুক। বিজলি চমকানোর মতো গর্জন ন্যাসর। সত্যি করে বল, কে করেছে? ন্যাসর শস্যব্যস্ত বিদ্যুৎবেগী চাহনি দেখে আরও বেশি করে কাঁপতে থাকে ইভরাত। ফ্যার করে কেঁদে দেয়। অধৈর্যের পরিচয় দিল ন্যাসো। আবারও চেঁচালো, বল, কে ছুঁয়েছে তোকে? ইভরাত এই নরকেও যেন এক টুকরো ভরসাযোগ্য ঠাঁই পেল। খামছে ধরল ন্যাসোর জ্যাকেট। হাওমা করে কাঁদতে থাকে। কোথায় ছিলেন আপনি? আর একটু হলেই আমার সর্বনাশ হয়ে যেত। ওর কান্না একটু গায়ে লাগলো না ন্যাসর। ইস্পাতের মতো শক্ত বুক থেকে টেনে ওর মুখ সামনে আনলো, উগ্রভাবে চেঁচাতে থাকে, আমার ধৈর্যের বাঁধ ভাঙবি না। বল, কে তোকে ছোঁয়ার স্পর্ধা দেখিয়েছে? ইভরাত মুখে কিছু বলে না, শুধু কাঁপতে কাঁপতে ভয়ের তো চোখে সামনে তাকায় এক গার্ডের দিকে। ন্যাসো ইভরাতের দৃষ্টি অনুসরণ করে তাকালো সেই গার্ডটির দিকে, যে এক কোণায় দাঁড়িয়ে আছে জড়সড় হয়ে।
তার পা অসম্ভবভাবে কাঁপছে। ন্যাসোর চোখে মুখে আবির্ভাব ঘটলেও ভিতরের ঘুমন্ত সেই নরখাদকের। ঝড়ের বেগে গিয়ে গলা চেপে ধরে গার্ডটির। বাকি গার্ডরা তটস্থ হয়ে দূরে সরে যায়। এগোনোর সাহস নেই কারোর। ন্যাসো প্রথমে পায়ে আঘাত করে নিচে ফেলে দেয় গার্ডটিকে। গার্ড নিচে পড়তেই হামলে পড়ে তার উপর। হাঁটু গেড়ে বসলেও গার্ডের বুকের ওপর। ন্যাসোর চেহারায় বিকৃত ক্রোধ। জলে টইটুম্বর করা চোখে ঢুকিয়ে দিল তর্জনী। চোখের কালো মণি গলে ছিটকে কালো তরল এসে পড়ে ন্যাসোর মুখের উপর। হাত পা ছুঁড়ে ছটফট করতে থাকে গার্ডটি অসহ্যকর যন্ত্রণায়। কিছু মুহূর্তের ব্যবধানে ন্যাসো অপর চোখেও ঢুকিয়ে দিল তর্জনী। এতেই ক্ষান্ত হয় না। সহসা তর্জনী ঘোরাতে থাকে ক্ষত বিক্ষত চোখের ভেতর। তাজা রক্তে সিক্ত গার্ডের মুখমণ্ডল। গড়িয়ে গড়িয়ে রক্ত আর মণির তরল অংশ মেঝেতে পড়তে থাকে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে শক্তপোক্ত গোসের বাকি গার্ডদেরও গা শিউরে ওঠে। ন্যাসো নিজের কাছে অনর ক্রমাগত আরও নৃশংস হতে থাকে আচরণ। এই চোখ দিয়ে নোংরা দৃষ্টি দিয়েছিলি না? পকেট থেকে ছোট্ট একটা পকেট নাইফ বের করল ন্যাসো। প্রথম করাঘাত এই বুক পাঁজরের মাঝখানটায়। এভাবে ক্রমাগত একের পর এক আঘাত করতেই থাকে ন্যাসো। তাজা রক্তে সিক্ত হয় পুরো মেঝে। চেঁচানোর মতো অবশিষ্ট শক্তিও থাকে না শরীরে গার্ডটির। অসাড় হয়ে আসে সমস্ত শরীর। চোখের সামনে নেমে আসে আধার। ফালি ফালি হয়ে যায় বুক। তবুও হিংস্রতা কমে না ন্যাসোর। ফিনকি দিয়ে ছিটকে আসা রক্তে আড়াল হয়ে যায় ন্যাসোর নিজস্ব গায়ের রং। রক্তের ভেতরে শুধু জলজল করে ন্যাসোর বাদামি চোখ জোড়া। চোখে দহন ও আগ্রাসন। আগুন জ্বলছে। দৃষ্টি হয় তীক্ষ্ণ, বেপরোয়া এবং ধ্বংসাত্মক। চোখের মনে স্থির হয় ন্যাসোর। অস্থিরভাবে চারপাশে কিছু খুঁজতে থাকে। কিছু দূরে একটা বড় পাথর খণ্ড দেখতে পেয়ে পৈশাসিক হাসি দিয়ে সেটির কাছে ছুটে যায়। অধিক ওজনের পাথরটা তুলতে একটু বেগ পোহাতে হলো ন্যাসোর। তবুও সুঠাম দেহের অধিকারী ন্যাসোর তেমন খাটতে হয়নি। আবারও তেড়ে আসলো রক্তাক্ত গার্ডের কাছে নিস্তেজ দেহ। প্রাণ পাখি উড়াল দিয়েছে সেই কখনই। ন্যাসোর ধ্বংসযজ্ঞের কাছে টিকতে না পেরেই বেশিক্ষণ। সকল গার্ডরা মুখ ফিরিয়ে নেয় আগাম। নৃশংস অপ্রীতিকর দৃশ্য দেখে গা গুলোতে থাকে ইব্রাদের। দুহাতে চোখ চেপে ধরে চিৎকার করে উঠল ন্যাসোর। ইব্রাদের চিৎকারে চকিতে ওর দিকে ফিরল। পরপর মাথার উপর তুলে রাখা পাথরটি ছুঁড়ে মারল মৃত লাশের উপর। থেতলে যায় সম্পূর্ণ মুখ। মাথার খুলি ফেটে মকস গিয়ে ছিটকে পড়ে দূরে। ন্যাসো সেই লোমহর্ষক দৃশ্য দেখে পৈশাসিক হাসি দিয়ে ইতি টানল আজকের ধ্বংসযজ্ঞের। যেই হাসি তাদের কাছে তৃপ্তিময় হাসি। ইব্রাদের আর্তনাদ শুনে ছুটে গেল ওর কাছে। টেনে তুলে সহসা বুকের সাথে মিশিয়ে নিল। ন্যাসোর গায়ের রক্তে সিক্ত হয় ইব্রাদের শরীর। তবুও ছাড়ে না ন্যাসো। ছটফট করতে থাকা ইব্রাদকে শক্তপোক্ত বুকে চেপে ধরে রাখে। ন্যাসোর বুকের ভেতরে প্রকম্পনে কম্পিত হচ্ছে ইব্রাদের শরীর। হঠাৎ নড়াচড়া থেমে যায় ইব্রাদের। ন্যাসো বুঝতে পারে ইব্রাদ চেতনা হারিয়েছে। তাও ছাড়ল না ন্যাসো। অনুভব করল পৈশাসিক জুড়ে তরতরিয়ে বেরিয়ে ওঠা তীব্র ক্রোধ আর হিংস্রতা তলিয়ে যাচ্ছে বৃক্ষপটে বহমান মন্থর শিথিলত এই মেয়ের সংস্পর্শে। হঠাৎই পকেটের অবহেলিত ফোনটি বেজে উঠল। লুকাসের কল। ইব্রাদকে কাঠের চৌকিতে শুইয়ে দিয়ে কল রিসিভ করে ন্যাসো। ওপাশ থেকে শোনা যায় লুকাসের অস্থির গলা। লোকা, বাংলাদেশে পৌঁছে গিয়েছো? ওইদিকে কি অবস্থা? আমরা কালকে ফ্লাইটে ইতালি ব্যাক করছি। ন্যাসোর ভ্রুজোড়া কোচকাল অবিশ্বাস্য স্বরে আওড়ায়। বস রাজি হয়েছে তবে? তাদের উপর অ্যাটাক হয়েছে নিশো। কি? খুব করে অবাক হয়ে চেঁচালো ন্যাসো। কারো তো সাহস আর শখ হলো মরার? বিদঘুটে হাসি দিল লুকাস। বলল, সেটা তো দেখতে যাচ্ছি। ওকে, আমি নেক্সট ফ্লাইটেই আসছি। না না, একদম না। এই মুহূর্তে তোমার বাংলাদেশে থাকা অনেক দরকার। একটা ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার পাঠিয়েছি, দেখো। 1 ঘন্টার ভিতরে ওই অ্যাকাউন্টের সকল ডিটেলস লাগবে বসের। ওকে। কল কেটে দেয় ন্যাসো। অচেতন ইব্রাতের দিকে এক পলক তাকিয়ে কাউকে ফোন করতে করতে বেরিয়ে গেল বেসমেন্ট থেকে। লাভাস পয়েন্ট বিচ ক্যালিফোর্নিয়ার মন্ট্রেরি উপদ্বীপে অবস্থিত একটি অপূর্ব সুন্দর সৈকত, যা প্রকৃতির নিখুঁত সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। নামের মতোই এই স্থানটিতে যুগল প্রেমের আবেগময় মুহূর্তগুলো সবচেয়ে বেশি প্রতিফলিত হয়। সমুদ্রের ধারে উজ্জ্বল সূর্যের আলোয় ঝকঝকে বাড়ি, লাইন ধরে সারি সারি ডাব গাছ, সমুদ্রের মাঝখানে মাঝারি আকৃতির এই দ্বীপ প্রতিটি যুগল আশিকদের ভ্যাকেশনের জন্য বেস্ট। এলিজাবেথ মন ঘুরে চিরচিত্তে সমুদ্রের স্বচ্ছ নীল পানিতে পা ভেজাচ্ছে।
মুক্ত বাতাস, সমুদ্রের ঠান্ডা পানি এবং প্রাকৃতিক সৌন্দর্য এলিজাবেথের মধ্যে স্বাধীনতার নতুন অনুভূতি জাগ্রত করে আবারও। ওর কাছে এটি এক ধরনের পুনর্জন্মের অনুভূতি, যেখানে প্রতিটি পদক্ষেপে মানুষ অনুভব করে যে তার জীবন আবারও শুরু হয়েছে, সমস্ত সীমাবদ্ধতা ও কষ্ট ভুলে গিয়ে। জামা ভিজে যাবে লোকেশি, এত গভীরে যেও না। মোটেও এলিজাবেথ গভীরে যায়নি। পাড়ে দাঁড়িয়েই সমুদ্রের পানিতে স্নান করা ছিল পাকে। অষ্টাদশীর মতো আবেগে আপ্লুত হয়ে যাচ্ছে ক্রমাগত। উষ্ট্রপুট জুড়ে চঞ্চল প্রাণখোলা হাসি, উষ্ট্র ছড়ানোর হাসির আজ নিস্তার নেই। পরনের স্কাই ব্লু কালারের লং ফ্লোরার প্রিন্টের গাউন টাকনো থেকে আর একটু উপরে তুলে নিল। গ্রীবা গড়িয়ে তাকালো তাকবীরের দিকে, ভেঙচি কেটে বলল, কেন এটা ভিজে গেল? আর একটা কি কিনে দিতে পারবেন না? অধর প্রসারিত করে হাসল তাকবীর। সে এলিজাবেথের পেছনেই ওর জুতো জোড়া হাতে নিয়ে দাঁড়িয়েছিল। গভীর চোখ দুটো আসলে সে জড়িয়ে রেখেছে এলিজাবেথের পা থেকে মাথা পর্যন্ত। প্রতিবারের মতো তাকবীর আজও ম্যাচিং করে জামা পরেছে এলিজাবেথের সাথে। এই সব কিছুই তাকবীর অতি আবেগ আর যত্নের সহিত কেনে। এক অষ্টাদশী সান্নিধ্যে আসলে ভুলে যায় নিজের বয়স, প্রফেশন। মনে হয়ে ওঠে চাঙ্গা, আচরণ করতে থাকে তরুণ বয়সের যুবকদের মতো। ফর্মাল প্যান্টের সাথে মিলিয়ে এলিজাবেথের গাউনের সেম প্রিন্টের হাফ হাতার 20 শার্ট পরেছে তাকবীর। চোখে সানগ্লাস, শার্টের বুকের বোতাম দুটো অনারম্ভভাবে খোলা। কোকড়া চুলগুলো উড়ছে এলোমেলোভাবে উত্তরের হাওয়াতে। চোখে একরাশ মুগ্ধতা, অধরে উচ্ছ্বলিত শিখা। কারা বলে শ্যামবর্ণের পুরুষেরা সুন্দর হয় না? বোকা তারা, যথেষ্ট বোকা। শ্যামবর্ণের চেহারা যেন চাঁদের আলোয় ফুটে ওঠা একটি নিখুঁত রূপ, যার মাঝে এক অমলিন কোমলতা আর জটিলতা মিশে থাকে। তাকবীরের চোখ দুটো গভীর, সাগরের মতো বিশাল ও উদার, যেন কল্পনার জগতে প্রবাহিত এক নদী। হালকা হাসিতেই পৃথিবীর সব রঙের মেলবন্ধন ঘটে, আর তার উপস্থিতি চারপাশে এক ধরনের মিষ্টি ছোঁয়া রেখে যায়। এলিজাবেথের কথায় ঠোঁট কামড়ে হাসল তাকবীর, আপন মনে বিড়বিড় করল, তোমার এই অপরূপ সৌন্দর্য শুধুমাত্র আমি দেখব বলে যদি পুরো বীজটা কিনে নিতে পারি, তবে কি সামান্য জামা কাপড় কিনতে কি আমার খুব বেশি কষ্ট হয়ে যাবে বোকা রানী? কথাগুলো বরাবরের মতোই দেখা মিলল না দন্তপাটে। বাকি সব কিছুর মতো এগুলো ভেতরেই চেপে রাখলো। কিছু বলার নেই ম্যাডাম। অকারণেই খিলখিল করে হাসে এলিজাবেথ, উচ্ছ্বাসিত স্বরে চেঁচালো, ধন্যবাদ এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। খুব সুন্দর জায়গাটা, আমার অনেক পছন্দ হয়েছে। তখন তো আসতে চাইছিলে না। ভাগ্যিস আপনি জোর করেছিলেন। হাসির মাত্রা বাড়িয়ে এলিজাবেথের। তাকবীর শুধু মনোমুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে আছে, কথা আসতে চায় না তার ভেতর থেকে। অভ্যন্তর থেকে বোঝে যে থাক এভাবেই একগুঁয়ে দৃষ্টিতে। প্রশান্তের স্রোতে বইয়ে নিয়ে আমাকে। কাল রাতে হোটেলে ফেরার পরপরই এলিজাবেথের রুমের দরজা লক করে দেয় ভেতর থেকে। তাকবীর শতবার ডাকলেও দরজা খোলে না এলিজাবেথ। পরে সকালে উপায়ন্তর না পেয়ে তাকবীর হোটেল স্টাফের কাছ থেকে ডুপ্লিকেট চাপিয়ে নিয়ে দরজা খোলে। এলিজাবেথকে ওর কাছে খুবই অস্বাভাবিক লাগছিল। তারপরই জোর করে নিয়ে আসে এখানে তাকবীর। আপনার রুচি খুব ভালো। এলিজাবেথের কথায় সন্ধি ফিরে পায় তাকবীর। ভ্রুজোড়া কিঞ্চিত কুঁচকিয়ে ভাবলেশীনভাবে জবাব দেয়, অবশ্যই ভালো, না হলে তোমাকে পছন্দ করতাম। মুখ বাঁকায় এলিজাবেথ। পেছন থেকে না দেখেও বুঝতে পারে এলিজাবেথের এক্সপ্রেশন। ফিক করে হেসে দেয় তাকবীর। হাসছেন যে? ফিরে উৎসুক হয়ে জানতে চাইল এলিজাবেথ। হাসি আটকে রাখে তাকবীর। কই না তো। ঠং। খুব পাকনা পাকনা কথা বলতে শিখে গেছো মেয়ে। আমি পেট থেকে পাকনা হয়ে বের হয়েছে বলে সাগরের পাড়ে পড়ে থাকা ঝিনুক কুড়াতে থাকে এলিজাবেথ। নাক কুঁচকায় তাকবীর। এসব নিচ্ছ কেন? প্রত্যুত্তর করে না এলিজাবেথ। পাড় ধরে ধরে ঝিনুক কুড়িয়ে কুড়িয়ে সামনে এগোতে থাকে। তাকবীরও জুতো জোড়া হাতে নিয়ে পিছু যেতে থাকে এলিজাবেথের। এলোকেশি ছেলে মানুষই করে না, এগুলো ধারালো, হাত কেটে যেতে পারে। এতক্ষণে গিয়ে দাঁড়ায় এলিজাবেথ। গাল ফুরিয়ে পেছন ফিরে দু হাতে কোমর বেঁধে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাকবীরের কৃষ্ণ গহ্বরে গমগমে গলায় বলল, ছেলে মানুষই মানে? আপনি জায়গায় দাঁড়িয়ে আমার লিঙ্গ পরিবর্তন করে দিচ্ছেন, খুব অসভ্য তো আপনি। তৎক্ষণাৎ আবার ঘুরে ফিরে এলিজাবেথ। তাকবীর পেট চেপে ধরে হাসতে লাগলো। পরপর নিজের ভুল চটজলদি সংশোধন করে নিল। আচ্ছা আচ্ছা, সরি ম্যাডাম, মেয়ে মানুষই করবেন না, এইগুলো রাখো, হাত কেটে যাবে।
ভদ্রমেয়ের মতো কথা শুনল এলিজাবেথ, ফেলে দিল হাত থেকে। তাকবীরের অভ্যন্তর শিউরে উঠল এই একটুখানি ব্যর্থকতায়। তবে এবার করে বসল আরেক কাণ্ড। চুল ছেড়ে দিয়ে দুহাত ছড়িয়ে পাখির মতো ডানা মেরে দৌড়াতে থাকে। তপ্ত শ্বাস ফেলে তাকবীরও দৌড় দিল পেছন পেছন। সমুদ্রের নরম বালুকা বেলায় দুজন প্রেমিক যুগল। দূরে ঢেউয়ের কলকল শব্দ, আকাশে পড়ন্ত সূর্যের সোনালি আভা। মেয়েটি হাত ছড়িয়ে উচ্ছল হাসিতে দৌড়ে চলেছে, যেন ঢেউয়ের সঙ্গে প্রতিযোগিতা করছে। তার খোলা লাল চুল বাতাসে উড়ছে আর পায়ের কাছের বালুগুলো ছিটিয়ে দিচ্ছে। ছেলেটি তার ঠিক পেছনেই হালকা হাসি মুখে তাড়া করছে, যেন মেয়েটির হাসির উৎস ধরতে চাইছে। তাদের পদচারণায় বালুর উপর দাগ রেখে যায়, আর সেই দাগগুলোও যেন তাদের ভালোবাসার গল্প বলে। সমুদ্রের ঢেউ এসে আবার সেই পদচিহ্ন মুছে দেয়, ঠিক যেমন প্রকৃতি মানুষের মধুর মুহূর্তগুলোকে গোপন করে রাখে। ক্লান্ত হয়ে থামলো এলিজাবেথ, থামলো তাকবীর। দুজনেই হাঁটুতে ভর দিয়ে হাঁপাচ্ছে। বড় হবে কবে? এখনো এত বাচ্চামি করে কেউ? এলিজাবেথ শুকনো ঢোক গিলে রুষ্ট গলায় বলে, কি যথেষ্ট বড় হয়েছে? ঠিক বয়সে বিয়ে হলে এতদিনে আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিয়ে দিতে পারতাম। এটা মানাতো না। বাচ্চারা চায়নি স্বামী স্ত্রী হতে, ওরা ভাই বোন হচ্ছে ইচ্ছুক, তাই আমাদের কারোরই ঠিক সময়ে বিয়ে হয়নি। তাকবীর ঠোঁটে দাঁত চেপে হাসি থামানোর চেষ্টা করল যথাসম্ভব। স্তব্ধ হয় এলিজাবেথ। পরিবর্তন হলো চেহারার রং স্বর। আপনি জানেন আপনি আমার বিশ্বাসের ঠিক কত বড় জায়গা দখল করে নিয়েছেন, ভালো মানুষ? আবেশিত দৃষ্টিতে তাকায় তাকবীর, দৃষ্টি স্থির, কণ্ঠে নমনীয়তা। ঠিক এভাবে একদিন পুরো তুমিটাকে নিজের দখলে নিয়ে যাব। যদি না পারেন? ফোঁস নিঃশ্বাস ফেলে তাকবীর ঘুরে তাকালো উত্তাল পাতাল ঢেউয়ের সমুদ্রে। অভিব্যক্তি শূন্য, কণ্ঠে নেই প্রাণ, নিস্তব্ধভাবে আওড়ালো, ভাসিয়ে দিব নিজেকে, বিলীন হয়ে যাব বিচ্ছেদের দহনে। গা কেঁপে ওঠে এলিজাবেথের। খেই হারিয়ে তড়িঘড়ি করে বলল, কি বলছেন এসব? ঢোক গিলার মতো হজম করে নিল তাকবীর নিজের অব্যক্ত বেদনার বাণী। চলো গিয়ে বসি। বীচের মধ্যে সুন্দর করে ডেকোরেট করা এক অতি রোমাঞ্চকর পরিবেশ। সাদা সফেদ চাদর বিছানো সাদা চিকচিকে বালিতে, তার উপর নানা রকমের স্ন্যাক্স, জুস, কেক আর একটা গিটার, সব মিলিয়ে সুন্দর করে সাজানো। সাথে যুক্ত হয়েছে গোছা গোছা সাদা গোলাপ। এবার আর লাল গোলাপ আনেনি তাকবীর। এলিজাবেথ এতক্ষণ এগুলো তেমন খেয়াল করে দেখেনি। এখন দেখতে পেয়ে চোখ ছানা বড়া হয়ে যায়। ঠোঁট গোল করে তাকায় তাকবীরের দিকে। কখন বললেন এগুলো? তাকবীর নিশ্চুপ। এলিজাবেথ আবার বলল, আপনার সাথে প্রত্যেকটা কাটানো মুহূর্ত মনে হয় আগে থেকেই কত শত করে সাজানো সবকিছু। নিঃশব্দে হাসে তাকবীর। হঠাৎ আনমনে বিড়বিড় করতে থাকে, আমি গোপনে ভালোবেসেছি, বাড়ি ফেরা পিছিয়েছি তোমায় নিয়ে যাব বলে। কর্ণপাত এড়ায় না এলিজাবেথের। চকিতে তাকবীরের দিকে ফিরে তাকালো, বাচ্চা সুলভ গলায় আবদার করল, একটা গান শোনান না। বেশি জোর করতে হয়নি তাকবীরকে। অমায়িক হেসে গিটার হাতে তুলে নিল তাকবীর। তাল তুলে গিটারের সাথে সুর দেয়। মুগ্ধতায় ধা দিয়ে যায় এলিজাবেথের অন্তঃকরণ। দুহাতে তালি দিতে থাকে। অসম্ভব সুন্দর আপনার গানের গলা। পেরিয়ে গেল আরও কিছু মুহূর্ত অপ্রাসঙ্গিক বাক্য আদান প্রদানে। হঠাৎ ভেসে এলো তাকবীরের গদগদে কণ্ঠ, এই এক্ষুনি চুল বাঁধো। এলিজাবেথ জোস খাচ্ছিল। ওর সামনের চুলগুলো পেন্টিস্টিক ক্লিপার দিয়ে আটকানো ছিল, তাও বাতাসের দড়িয়ে এলোমেলোভাবে উড়ছিল অবাধ্যকতার পরিচয় দিয়ে। এলিজাবেথ ঠোঁট ভেঙে তাকবীরের দিকে তাকালো, চুপসানো গলায় বলল, কেন? তাকবীরের তৎক্ষণাৎ জবাব, এই এলোমেলো চুলগুলো ঝড় তুলে দিচ্ছে ভিতরে। খানিকটা লজ্জা পেল এলিজাবেথ, মাথা নিচু করে ফেলল। পার হলো কিছু মুহূর্ত নীরবে। তাকবীর শুধু তাকিয়েই থাকে। আপনি যে এইভাবে সারাক্ষণ তাকিয়ে থাকেন, ক্লান্ত হন না? হাঁটুতে কোনোই ঠেকিয়ে গালের নিচে হাত রাখা অবস্থায় বসা ছিল তাকবীর। সেইভাবেই উত্তর দিল, চোখে মাঝে সাঝে ক্লান্তির ছাপ আসলেও মনে আসে না। একটা গভীর সান্ত্বনার মুহূর্ত, যেখানে সমস্ত দুঃখ, উদ্বেগ ও যন্ত্রণা সময়ের সাথে প্রশমিত হয়ে যায়। সেই মুহূর্তে মনে হয় অনেক কঠিন সময়ের পর অবশেষে একটু শান্তি ও স্বস্তি মিলেছে, যা তাকে আবার নতুন করে জীবনের উদ্দেশ্য ও শক্তি দেয়। অনুভূতিটি হতে পারে অব্যক্ত, কিন্তু তার মধ্যে এক ধরনের তৃপ্তি এবং মানসিক শ্রদ্ধার অনুভূতি থাকে। এলিজাবেথের নিজেরও মাঝে মাঝে খারাপ লাগা কাজ করে প্রতি ক্ষণে ক্ষণে এভাবেই তাকবীরের অনুভূতিকে এড়িয়ে যেতে। জীবনটা এমন কেন? আমাদের চাওয়া অনুযায়ী খুব কম জিনিসই পেয়ে থাকি আমরা, কেন?
আমাকে রাশিয়া নিয়ে চলুন না। সোজা হয়ে বসলো তাকবীর, গম্ভীর স্বরে জানতে চাইল। কেন? এলিজাবেথের কণ্ঠে আকুলতার ঠাসা। সবে গিয়ে আওড়ালো, আমি মমকে খুঁজে বের করতে চাই। আমার বিশ্বাস মম এখনো বেঁচে আছে। তাকবীর কিছু বলতে যাবে তখনই ভেসে আসে কর্কশ শব্দ, যেন যুদ্ধের হুঁশিয়ার। তাকবীর উঠে দাঁড়ায়, দৃষ্টি নিক্ষেপ করে সমুদ্রে। ওর পেছন পেছন এলিজাবেথও উঠে দাঁড়ায়। তাকবীরের কপালে ভাঁজ সংকুচিত হলো, জিভ দিয়ে ঠোঁট ভেজালো। চিন্তিত ভাব। 4টি বড় বড় ফ্রিগেট বোর্ড এদিকেই আসে। তাকবীর এলিজাবেথকে নিজের আড়ালে নিয়ে যায়। এলিজাবেথকে পিঠ দিয়ে আড়াল করে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে সামনে। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে খারাপ কিছু হতে চলেছে। তাকবীর আজ পুরো বীজটা কিনে নিয়েছে একান্ত মুহূর্ত কাটানোর জন্য। সুতরাং কোনো পর্যটকের আসার সম্ভাবনা একেবারেই নগ্ন। ভাবনার ভেতরে ফ্রিগেট বোটটি এসে পাড়ে থামে। মুহূর্তের মধ্যেই এক ঝাঁক পাখির মতো কালো পোশাকধারী লাফিয়ে নেমে ওদের দিকেই তেড়ে আসতে থাকে। তাদের চোখে হিংস্রতা, হাতে অস্ত্র। অভ্যন্তর শিউরে ওঠে এলিজাবেথের। খামচে ধরে তাকবীরের শার্ট। আকস্মাৎ তাকবীর এলিজাবেথকে অবাক করে দিয়ে ঝড়ের বেগে দৌড়ে গেল সামনে, যেন যান্ত্রিক মেশিন সুইচ অন করার সাথে সাথে চলতে শুরু হয়েছে। চোখের পলকে দুজনকে বালির উপর শুইয়ে দিল তাকবীর। এলিজাবেথের দিকে তেড়ে আসা সকলে একে একে করে মাটিতে লুটিয়ে পড়ছে। তাকবীর নিপুণভাবে প্রতিহত করছে সকল ঘাতকদের। ঢেউয়ের মতো একের পর এক আক্রমণ আসছে, আর তাকবীর প্রতিবার তার দৃঢ়তাকে ঢালের মতো ব্যবহার করছে। রক্তে সিক্ত হচ্ছে সাদা বালি। সাদা ঝকঝকে বালির রং পরিবর্তিত হয়ে রেড ক্লেতে পরিণত হচ্ছে। তবুও পিছু হটে না তাকবীর। কেঁপে উঠল এলিজাবেথ তাকবীরের হুঙ্কারে। তোরা ভুল জায়গায় এসেছিস। এলিজাবেথ স্তব্ধতায় ছেয়ে যায়। চিনতে পারছে না এই তাকবীরকে। এই এক অন্য তাকবীর, সমুদ্রের হিংস্র এবং চোখে সাহসের আগুন। এত উগ্র আচরণ, এত ভয়ঙ্কর মুখভঙ্গি। কমতে থাকে সৈন্য সংখ্যা। ইমিগ্রেশনে দাঁড়িয়েছিল রিচার্ড আর লুকাস। আজ ইতালি ব্যাক করছে তারা। হঠাৎ করে রিচার্ডের হাতের ঘড়িতে রেড অ্যালার্ট দিতে থাকে। চোখে মুখে হিংস্রতার ছাপ ভেসে ওঠে গ্যাংস্টার বসের। লাগেজ ফেলে উন্মাদের মতো এক্সিটের দিকে যেতে থাকে। তাজ্জব বনে যায় লুকাস। পিছন থেকে চেঁচালো, বস কোথায় যাচ্ছেন? বিপদ। বিপদ? এই একটা শব্দ শুধু উচ্চারণ করল রিচার্ড। শোনামাত্র লুকাস নিজেও সচল হয়ে গেল। নিজের কাজে বেরিয়ে পড়ল তৎক্ষণাৎ। হঠাৎ পেছন থেকে ভেসে আসলো এলিজাবেথের চিৎকার। চকিতে পেছন ফিরে তাকবীর যেন কি হারিয়ে গেল। একজন তাকবীরের মারামারির সুযোগ বুঝে গিয়ে আক্রমণ আনে এলিজাবেথের উপর। চেপে ধরে এলিজাবেথের চুলের মুঠি। ব্যথায় কুকড়িয়ে নাক মুখ কুঁচকে রেখেছে এলিজাবেথ। ইতিমধ্যে অর্ধেক সৈন্য সংখ্যা কাবু হয়ে গিয়েছে। তাকবীর একাই ওদিকের সাথে লড়াই করেছে। তাকবীর তাকালো এলিজাবেথের ব্যথাতুর মুখে। পরপর তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে মুষ্টিবদ্ধ হাতের দিকে। গভীর নিকোষ কালো চোখে ফুটে উঠল ক্রোধের আগুন। নিচে পড়ে থাকা একটা কাচের বোতল তুলে নিল তাকবীর। অতপর হাঁটুতে এক বাড়ির মাধ্যমে ঠিক মাঝ বরাবর ভেঙে ফেলল। ভাঙা বোতলের অংশ তীক্ষ্ণ অস্ত্র বানিয়ে ক্ষুদ্র ঘূর্ণিতে ছুঁড়ে মারল মুষ্টিবদ্ধ হাতে। চামড়া ভেদ করে কাচের সরু অংশ মাংসে বিঁধে যায়। রক্তাক্ত হাত চেপে ঘাতকটি বসে পড়ল। তাকবীর ছুটে গেল এলিজাবেথের কাছে। জুবুতুবু করে কাঁপতে থাকে এলিজাবেথ। ভেতরে ঘূর্ণিঝড় অনুভূত হচ্ছে তার এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে। কই, মাছের প্রাণ এত সহজে মরে না। আহত ঘাতকরা আবারও তেড়ে আসে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আবারও। 5-6 জন ঘিরে ধরল ওদের। তাকবীর কৌশলে এলিজাবেথকে আড়াল করে সকলের মোকাবেলা করতে থাকে। সমুদ্রের ঢেউয়ের গর্জনের সঙ্গে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। হঠাৎ পেছন থেকে একজন তেড়ে আসে এলিজাবেথের দিকে ছুরি নিয়ে। এলিজাবেথ 2 হাতে মুখ চেপে ধরে চিৎকার করে উঠল। কোনো রকম যন্ত্রণা অনুভব না হওয়ায় কাঁপা কাঁপা হাতগুলো মুখ থেকে সরায় এলিজাবেথ। চোখ মেলে তাকাতেই সামনের দৃশ্য অবলোকন হলো। গা শিউরে ওঠে এলিজাবেথের। মুখে হাত চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। তাকবীর এলিজাবেথের পেটের দিকে অগ্রসর হওয়া ধারালো ছুরিটি নিজের হাতে চেপে ধরে রেখেছে। গলগলিয়ে রক্ত পড়ছে হাত থেকে। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই তার। দাঁতে দাঁত চেপে তাকিয়ে আছে সামনের ঘাতকের দিকে। পরপর পেট বরাবর এক লাথিতে ফেলে দিল তাকবীর ঘাতককে। আবারও তেড়ে আসে এক ধরাশয়ী আক্রমণ। প্রত্যেকটা আঘাতই আসছে শুধু এলিজাবেথের ওপর। পেছন থেকে আরেকজন ছুরি নিয়ে দৌড়ে আসে এলিজাবেথের দিকে। তাকবীর একটানে এলিজাবেথকে নিজের সাথে মিশিয়ে নিয়ে ঘুরিয়ে ফেলে। ছুরি গিয়ে বিঁধে তাকবীরের বাহুতে।
রক্তে ভিজে যায় সমস্ত শার্ট, তবুও দুর্বল হয় না তাকবীর। লড়তে থাকে। এত চেষ্টা করেও এলিজাবেথকে রক্ষা করতে পারেনি তাকবীর। মারামারির এক পর্যায়ে লাঠির আঘাত এসে লাগে এলিজাবেথের মাথায়। গ্রীবা বেয়ে বেয়ে লাল তরল ঝরতে থাকে। থমকে যায় তাকবীরের দুনিয়া। এলিজাবেথের মাথায় চেপে রাখা হাত সামনে আনতেই এতক্ষণে নিজেকে খুবই দুর্বল অনুভব হচ্ছে। চোখে যন্ত্রণা আর সাহসের এক অদ্ভুত মিশ্রণে এলোমেলো হয়ে টলে যেতে থাকে তাকবীর। চুলের ফাঁক গড়িয়ে গলিতে রক্ত ঝরতে থাকে এলিজাবেথের। নিজের রক্ত তোয়াক্কা না করে এলিজাবেথের রক্ত দেখে বিচলিত হয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে তাকবীর ওকে শক্ত করে। চোখের সামনে একটা বড় দুঃস্বপ্ন ফিরে আসে যেন। শরীর ছেড়ে দেয় এলিজাবেথ তাকবীরের বিক্ষোভে। নিজের শরীরেরও ত্রস্ত হারাতে থাকে তাকবীর। অসাড় হয়ে আসে সর্বাঙ্গ, লুটিয়ে পড়ে দুজনেই। ঘাতকরা তখনও একের পর এক আঘাত করতেই থাকে তাদের উপর। তাকবীর শেষ মুহূর্ত পর্যন্ত এলিজাবেথকে রক্ষা করে যায়। একটা আঘাতও আসতে দেয়নি এলিজাবেথের উপর। বিরতিহীনভাবে পিঠের উপর লাঠি দিয়ে আঘাত করছে ঘাতকরা। চোখের সামনে সবকিছু আধার হতে থাকে তাকবীরের। নিভে আসে চোখের পাপড়ি জোড়া, পেছনে সূর্য ডুবতে থাকে আর ঢেউ গর্জন করতে করতে যেন ঘোষণা দিচ্ছে যে অপূর্ণ প্রেমের অপূর্ণতা। সহসাই মিলে যায় চোখের পাপড়ি জোড়া। ঠিক তখনই প্রদীপ শিখার ন্যায় আশার আলো জ্বলে উঠল সমুদ্রের পাড়ে। বাতাসের তীব্র গর্জন, ঢেউয়ের তালে এক দুর্দান্ত দৃশ্য ফুটে ওঠে। আকাশে সূর্য সোনালি আভা ছড়িয়ে নিচ্ছে আর সমুদ্রের জল যেন তার প্রতিফলন হয়ে ঝলমল করছে। ঠিক সেই মুহূর্তে আকাশে ভেসে আসে একটি হেলিকপ্টার। তার বিশাল পাখা বায়ু কেটে এদিকেই আসে। পাইলট তার দক্ষ হাতে মসৃণভাবে হেলিকপ্টারটি নামায় সমুদ্রের তীরবর্তী বালির ওপর। উদীয়মান হলো এক সুঠাম দেহের অধিকারী মানবের। হেলিকপ্টারের ল্যান্ডিং স্টেনে পা দিয়ে দাঁড়িয়ে আছে, যেন অধিক তারা কখন নামবে। বিশাল আকৃতির পাখার ঘড়িতে সেট করা চুলগুলো গতিহীন। সমুদ্র পাড়ে উপস্থিত হয় এক অজানা শক্তি, দৃঢ় সংকল্পের প্রতীক। সমুদ্রের তীরে পা রেখেই এক ঝলকেই প্রতীয়মান করে রিচার্ড তার প্রশিক্ষণ এবং সাহসিকতা। এন্ট্রি হয় হিরোরূপী ভিলেনের। রিচার্ড কোটের ভেতরের দুপাশের পকেট হতে দুটি গান বের করে পাখির মতো দুপাশে হাত ছড়িয়ে এক নাগাড়ে শুট করতে থাকে। চেহারা শক্ত, সুরক্ষিত আর চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাসের আভা। এক এক করে ঘায়েল করতে থাকে সকল ঘাতকদের। পাল্টা আক্রমণের সময় অবধি পায়নি কেউ। তাকবীরের পাশে পিছিয়ে যায় লাশে। তাকবীর এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে রিচার্ডের দিকে। রিচার্ড শুট করতে করতে সামনে এগিয়ে আসে। নিজের কাজে অটল থাকা অবস্থায় এক পলক পাশ ফিরে তাকালো তাকবীরের দিকে, নিস্তেজ এলিজাবেথের দিকে। অতঃপর দক্ষ হাতে অনড়ভাবে শুট করতে করতে বজ্রপাতের মতো গম্ভীর কণ্ঠে চেঁচিয়ে বলল, Stop staring at me, idiot. Get her in the helicopter. চকিতে হতচেতন হয়ে ফিরে তাকবীর। তাৎক্ষণিকভাবে অচেতন এলিজাবেথকে কোলে তুলে নিল। এগোতে থাকে হেলিকপ্টারের দিকে। রিচার্ডের গানের গুলি শেষ হয়ে যায়। তখনও একজন বেঁচে ছিল। খালি হাতে হিংস্র প্রাণীর মতো হামলে পড়ল রিচার্ড। বুকের উপর হাঁটু দিয়ে চেপে ধরে শক্ত মুষ্টিবদ্ধ হাতে আঘাত করতে থাকে মুখে। শরীরে সকল তেজ হাতে ঢেলে দিয়েছে। এ যেন আরেক ভয়ঙ্কর দৃশ্য। তাকবীর হেলিকপ্টারের সিটে এলিজাবেথকে শুইয়ে দেয়। বিস্মিত চোখে তাকায় রিচার্ডের দিকে, ওর উন্মাদনার দিকে। পাইলট রিচার্ডের জন্য অপেক্ষা করতে থাকে। তবে সে যে বিধ্বংসী ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে, এত সহজেই কি তা শেষ হবে? উপায়ন্তর না পেয়ে পাইলট আহত তাকবীর আর এলিজাবেথকে নিয়েই ফ্লাই করে। দৃষ্টি শূন্য না হওয়া পর্যন্ত তাকবীর চেয়ে দেখতে থাকে রিচার্ডের মধ্যে সেই নরখাদকটাকে, যেটা ধ্বংসযজ্ঞের ফুর্তিতে মেতে আছে। দ্বীপের কাছে একটা হসপিটালের ব্যক্তিগত হেলিপ্যাডে হেলিকপ্টারটি ল্যান্ড করানো হয়। রিচার্ডের কথা অনুযায়ী লুকাস আগে থেকেই সব বন্দোবস্ত করে রেখেছিল। নার্সরা স্ট্রেচার নিয়ে দাঁড়িয়েছিল। চটজলদি ওরা হেলিকপ্টার থেকে এলিজাবেথকে নামিয়ে নিয়ে যেতে থাকে। তাকবীর নিজেও যথেষ্ট আহত, এখনও রক্ত ঝরছে, তবুও পিছু পিছু ছুটে গেল। পাইলট পেছন ফিরে অদ্ভুত দৃষ্টিতে তাকবীরের দিকে তাকায়। বিদেশি সংস্কৃতির কাছে পুরুষ মানুষের কান্না খুবই ক্রিঞ্জ
যে পুরো সময় তাকবীর এলিজাবেথের মাথার কাটা অংশ হাত দিয়ে চেপে ধরে রেখেছিল রক্তপাত ঠেকাতে, আর পুরুষ বৈশিষ্ট্য থেকে বেরিয়ে নিগুড়ো অনুভূতির জোয়ারে ভেসে কেঁদেছে। হাসপাতালের শীতল করিডোরে বাতাস থমকে আছে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের ভার যেন সেখানেই জমে আছে। ভেতরে চলছে বাঁচার একমাত্রের উৎসের চিকিৎসা। বাইরে বসে আছে এক পাগল প্রেমিক, নিঃস্ব, অসহায়। তাকবীরের চুল এলোমেলো হয়ে আছে, চোখ ফুলে লাল হয়ে একাকার, অশ্রু শুকিয়ে লবণের দাগ ফেলা হয়েছে গণ্ডে। চাতক পাখির মতো ছটফট করছে তাকবীর, হাতের আঙুলগুলো ক্রমাগত মুঠো করে আবার খুলছে। বারবার উঠে দাঁড়ায় তাকবীর, ভেতরে এলিজাবেথের কাছে যেতে থাকে, কিন্তু প্রতিবারই সাদা পোশাকের নার্স থামিয়ে দেয়। কাতর চোখে কাচের দরজার দিকে তাকিয়ে থাকে, যেখানে তার প্রাণ পাখির চিকিৎসা চলছে। তাকবীরকে জোর করে একজন নার্স এসে মাথায় আর হাতে ব্যান্ডেজ করিয়ে দিয়ে যায়। শরীরের প্রতিটি জায়গায় ব্যথায় টনটন করছে, তবুও জ্বলছে শুধুমাত্র মনের দহনেই। করিডোরের এক কোণায় নিজেকে গুটিয়ে নিয়ে মেঝেতে স্থান দখল করে নেয়। শূন্য দৃষ্টিতে নেই প্রাণ। হঠাৎ একটা লম্বা ছায়া এসে পড়ল তার সামনে। মাথা তুলে তাকবীর ডক্টরকে দেখতে পেয়ে লাফিয়ে উঠে দাঁড়ায়। ডক্টর, আমার ওয়াইফ। দুঃখিত, আপনার ওয়াইফ ঘুমায় চলে গিয়েছে। তাকবীর হঠাৎ করেই নিজের চুল মুঠো করে ধরে, দেয়ালে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে অস্পষ্ট স্বরে আওড়ায়, প্রাণ আছে? ডক্টর চোখ কিঞ্চিত ছোট করে ফেলল তাকবীরের এহেন কথায়। পরপর প্রফেশনালি হ্যান্ডেল করতে চাইল। হ্যাঁ, দেখুন, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন, যে কোনো সময় মিরাক্কেল হতে পারে। লম্বা শ্বাস ছাড়ে তাকবীর বলল, এতেই হবে। অন্তত বেঁচে থাকার উৎসটা তো কাছে থাকবে। দৃশ্যপট লাস ভেগাসের একটি ক্যাসিনোর বেসমেন্ট। অন্ধকার ক্যাসিনোর বেসমেন্টে ঘন অন্ধকার আর ভেজা বাতাসে ভেসে বেড়াচ্ছে আতঙ্কের গন্ধ। ধুলোর স্তূপ আর ভাঙা টেবিলের নিচে মোমবাতির ক্ষীণ আলোয় কেবলই দুর্বল মানুষগুলোর মুখকে আরও ফ্যাকাশে করে তুলেছে। তাদের হাত পা শক্ত রশিতে বাঁধা, আর ঠোঁটের কোণে জমে থাকা রক্ত আর অশ্রু তাদের অসহায়তার সাক্ষী। মেঝেতে ধপধপ শব্দ তুলে এগিয়ে আসে এক বিভীষিকাময় মানব। বাম হাতে ঝুলছে মৃত্যুর বাহন, বন্দুক ভারী, ধারালো এবং নৃশংসতার প্রতীক। তার চোখে লালচে দীপ্তি, এ যেন রক্তের নেশায় অন্ধ হয়ে গিয়েছে। প্রতিটি পদক্ষেপে বন্দীদের শ্বাস ভারী হয়ে নির্গত হচ্ছে। একটি শীতল বাতাস তাদের চামড়া ছিদ্র করে প্রবেশ করে যাচ্ছে। কেউ ফিসফিস করে প্রার্থনা করছে, কেউ চিৎকার করে উঠে বলছে, আমাদের ছেড়ে দাও। কিন্তু সেই নরখাদক মুখে এক ভয়ঙ্কর বিকৃত হাসি রেখে ক্রমশই তাদের দিকে এগিয়ে যাচ্ছে। লুকাস এসে রিচার্ডের পাশে দাঁড়ালো, নত দৃষ্টি নিবিষ্ট করে নিচু স্বরে বলল, বস, এলএসপিকে জানিয়ে ওর ম্যানশনে মেরে ফেলে গেছে। গ্রীবা বাঁকিয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল লুকাসের ওপর। রিচার্ডের শশব্যস্ত বিদ্যুৎ বেগী চাহনি দেখে দু কদম পিছিয়ে গেল লুকাস। রিচার্ডের নীল চোখ থেকে আগুন অগ্নিপাত হচ্ছে। পিঠমোড়া বান দিয়ে মেঝেতে ফেলে রাখা কিট সমতুল্য বস্তুদের দিকে তাকালো। এক মুহূর্তের জন্য সব স্থির। বন্দুকটা উপরে উঠল, আলো মোমবাতির উপর পড়ে এবং প্রতিফলিত হয় সেই ধাতব বন্দুকের ধারালো কিনারায়। তারপর এক মুহূর্তের নিস্তব্ধতা, এবং সারা ঘরে ছিটকে পড়ে এক ভীতিকর চিৎকারের প্রতিধ্বনি। হাসপাতালের শীতল আলোয় সাদা চাদরে মোড়া একটি বেড, যেখানে শুয়ে আছে এলিজাবেথ, নিঃশেষিত যেন এক মৃত প্রায় পাখি। চারিদিকে মনিটরের অস্পষ্ট বিপ বিপ শব্দ, অক্সিজেন মাস্কের নিচে তার মুখটা ক্রমশই ফ্যাকাশে। ঘরের বাতাস ভারী, শোক আর উৎকণ্ঠায় জমাট বেঁধেছে। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে তাকবীর, অতি ক্ষীণ অবস্থায়। মাথার সাদা ব্যান্ডেজের ওপর লাল ছোপ ছোপ রক্তের দাগ, মুখে বিভ্রান্তি, বুকের ভেতর অগ্নি। হঠাৎ করে অস্বাভাবিক আচরণ করতে থাকে তাকবীর, চিৎকার করে বারবার বলতে থাকে, আমাকে ওর কাছে যেতে দাও প্লিজ। কিন্তু ডাক্তার আর নার্সরা শক্ত হাতে ওকে আটকে রেখেছে। তাকবীরের পাগলামি বাড়তে থাকে, দর্শনের শক্তি ভর করেছে শৈলে। সকলকে হাত দিয়ে ছুঁড়ে ফেলে সামনে এগোনোর চেষ্টা করে, কিন্তু ডাক্তাররা টেনে ধরেছে। কাছে তাকবীর, চোখ থেকে অঝরে জল গড়িয়ে পড়ছে, গলার স্বর ভেঙে গিয়েছে। ততক্ষণে অঝরে চেঁচাতে থাকে, আমি আমার এলোকেশিকে একবার দেখতে চাই, শুধু একবার। ডক্টররা শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ। তাকবীর মাটিতে হাঁটু গিরে বসে পড়ে, মাথা নিচু করে কাঁদতে থাকে। আমি তোমাকে ছেড়ে যেতে দেবো না এলোকেশি, দেবো না যেতে।
এটা কিছু মুহূর্ত আগের ঘটনা। এটা এলিজাবেথের বেডের পাশে দাঁড়িয়ে আছে তাকবীর, অপেক্ষা করছে ওর জ্ঞান ফেরার। ক্ষত তেমন গাঢ় না, 3টে সেলাই লেগেছে শুধু। এখন ডক্টরের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল তাকবীর। তখন ওর মুখের অবস্থা দেখার মতো ছিল। 20 মিনিট ধরে একটানা দাঁড়িয়ে আছে তাকবীর। শরীরে আর বিন্দু পরিমাণও শক্তি পাচ্ছে না, তবুও অটল। ছটফট করছে মন তার শখের নারীর মুখ থেকে কথা শোনার জন্য। ডক্টর যতই বলুক সব ঠিক আছে, চিন্তামুক্ত হতে পারছে না তাকবীর। কিন্তু মুহূর্ত পর পিট করে চোখ মেলে এলিজাবেথ। চোখের সামনে এখনও সব অস্পষ্ট। ঝাপসা চোখে প্রথমেই অবলোকন হলো তাকবীরের করুণ চাহনি, কাতরতার ঠাসা মানুষটার কৃষ্ণ গহ্বর। এখনই বুঝি পড়ে যাবে লোকটা। চোখে চোখ পড়তেই মস্তিষ্ক সজাগ হতে থাকে এলিজাবেথের। ভালো মা। এলিজাবেথের দুর্বল ভাঙা কণ্ঠেও সহসাই এক উজ্জ্বলিত শিখা প্রজ্বলিত হলো ভেতরে। আর ধরে রাখতে পারল না নিজেকে, ছেড়ে দিল শরীর। হাঁটু ভেঙে বসে এলিজাবেথের বেডের পাশে দুহাতের আজলায় চেপে ধরে এলিজাবেথের স্লাইনযুক্ত হাত, ঠেকালো ললাটে। আবারও বাদ ভাঙে কান্নার। ভিজে যায় এলিজাবেথের হাত, প্রকম্পিত হচ্ছে তাকবীরের কম্পনে। যত্ন দেখেছে, ভালোবাসা দেখেছে, তবে এটা একদমই নতুন। এটা এই প্রথমবারের মতো তাকবীরের শরীরে স্পর্শ করলো এলিজাবেথের আগ বাড়িয়ে। হাত রাখলো তাকবীরের ললাটে, আঙুল চালালো চুলের ভাঁজে। আপনি কাঁদছেন কেন? আমি ঠিক আছি তো ভালো মানুষ। নিশ্চুপ তাকবীর, শুধু হয় বর্ষণ। অস্থির হলো এলিজাবেথ। আমি ঠিক আছি তো ভালো মানুষ। এবারেও নিস্তব্ধ। ছেলেরা ওইভাবে কাঁদে? এবার গিয়ে মাথা তুলে তাকবীর, তখনও কাঁপছে পাপড়ি জোড়া, ভেজা গলায় আওড়ালো। বিশ্বাস হয় না পুরুষও কাঁদে? কখনো দেখেছো কোনো পুরুষকে ভরা হসপিটালে হাউমাউ করে কাঁদতে? হ্যাঁ, আমি কেঁদেছি শুধু তোমার জন্য। আর সেই ভাগ্যবতী নারী যার জন্য আমি বেদনায় ভেসেছি, সেই নারী তুমি, আর কেউ না। তুমি আমার এলোকেশী। আমার প্রেমে নিজেকে সঁপে দাও, আমার নিবেদন গ্রহণ করো। শেষ লাইনটি ভেতরেই চেপে রেখে দিল তাকবীর। এলিজাবেথ বাক্য হারায়। শরীর জুড়ে বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল। কে যেন চাপ দিয়ে ধরেছে কণ্ঠনালীতে। তাকবীর উঠে বসল ওর পাশে, ছাড়েনি হাত। ভেজা গলায় কোমলতায় বলল, এই নশ্বর পৃথিবীর অবিনশ্বর হওয়ার কোনো তৃষ্ণা নেই আমার। আমি শুধু চেয়েছি যতটুকু সময় পাই সে সময়টুকু তোমার সঙ্গেই কাটাতে। হোক তা 1 দিন, হোক 2 দিন, তোমার সাথে প্রতিটি মুহূর্তে হারিয়ে যেতে চাই, যেখানে শুধুই আমরা। প্রতিটা মুহূর্তে পূর্ণতা খুঁজে পেতে চাই। সব ভুলে তোমার মাঝে মজেছি আমি, তুমি হারালে নিঃস্ব আমি। আপনার কথায় আমি ভাষা হারিয়ে ফেলি প্রতিবার। ম্লান হাসল তাকবীর এলিজাবেথের ভোলাভালা চেহারা দেখে। হঠাৎ করে দৃষ্টি শক্ত হয় এলিজাবেথের, গম্ভীর কণ্ঠে বলল, আপনি এত মারামারি জানেন কিভাবে? তোমার জন্য আমার যেখানে সেখানে হঠাৎ যুদ্ধের ঘোষণা। আমি বুঝলাম না বস, ওই দিন আপনার উপর কে হামলা করলো, আর আজকে প্যালেসকে কে মারলো, আর লোকেরা কিভাবে জানলো এলিজাবেথের কথা? সবকিছু খুব রহস্য লাগছে। গাড়ি চালাতে চালাতে বলল লুকাস। রিচার্ড কোনো প্রত্যুত্তর করে না। সিটে গা এলিয়ে চোখ বুঝে রেখেছে। লাস ভেগাস পাপের নগরী নামে অতি পরিচিত। বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় পাপ আড্ডা হয় আমেরিকার বড় শহর লাস ভেগাসে। অ্যালেক্স লাক ভেগাসের একজন কুখ্যাত মাফিয়া। রিচার্ডের সাথে রেষারেষি শুরু হয় আজ থেকে আরও 4 বছর আগে। ইস্যু ড্রাগস। অ্যালেক্সের ড্রাগসের বিশাল বড় একটা চালান যেত ইতালি, তবে রিচার্ডের জন্য একসময় তা বন্ধ হয়ে যায়। সম্মুখীন হতে হয় লসের। পুরো ইটালিতে শুধু রিচার্ডের বিজনেসই চলত, সেই থেকেই ক্ষোভ। তবে এখানে এখনও অনেক কিছুই অস্পষ্ট। কে কলকাঠি নাড়াচ্ছে আড়াল থেকে, অ্যালেক্সের পক্ষে কখনোই সম্ভব নয় জানা। রিচার্ড যে এখন সান ফ্রান্সিসকোতে আছে, আর এলিজাবেথের উপরই আক্রমণ কেন হলো? হাজারটা প্রশ্ন, রহস্য, ষড়যন্ত্র। ওদিকের কি অবস্থা? সোজা হয়ে বসল রিচার্ড। লুকাস কথার মানে বুঝতে না পেরে আবার জিজ্ঞাসা করল, জি বস। কেন যেন মুখে কথা আটকে আসে রিচার্ডের। বলতে চেয়েও বলতে পারছে না। সেই ক্রোধ ঝাইল লুকাসের উপর। ধমক দিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলল, হসপিটালে ইডিয়েট। হাসি পেল লুকাসের, তবে এখন হাসাও পাপ। ঠিক আছে, এখন মেয়ে মানুষ তো অল্প আঘাতে একদম টলে গিয়েছে। বলে কিছু মুহূর্ত আগের ফুটেজ তুলে ধরল লুকাস রিচার্ডের সামনে। রিচার্ড ভ্রু কুঁচকিয়ে তাকায় ট্যাবের দিকে। এটা সেই সময়কার ফুটেজ যখন তাকবীর পাগলামি করছিল, কান্না করছিল এলিজাবেথের জন্য। কপালে বিরক্তিকর ছাপ ফুটে উঠল রিচার্ডের। বলল, এভাবে কান্না করে কি আছে স্ট্রেঞ্জ? লুকাস স্মিত হাসে।
এক হাসিতে ভুলে যায় পাশের মানুষটাকে। ড্রাইভ করতে করতে বলে, এটাই ভালোবাসা বস, আপনি বুঝবেন না। মানুষ যখন মন প্রাণ উজাড় করে কাউকে ভালোবাসে তখন তাকে হারানোর ভয় এভাবে কাঁদে। আমিও তো কত আমার সুইট ঠাস। নেক্সট ফ্লাইট কখন? আমাকে এই নামে ডাকবেন না, আই টোল্ড ইউ ফাদার। এলিজাবেথের মাথার ক্ষতটি গভীর না হলেও তাকবীরের ক্ষতগুলো ছিল যথেষ্ট গুরুতর। বাহুতে 4টি সেলাই আর হাতে 6টি সেলাই পড়েছিল। এজন্য তাদের 3 দিন হাসপাতালে থাকতে হয়েছে। অসুস্থ অবস্থাতেও তাকবীর এলিজাবেথের প্রতি তার যত্নের দায়িত্বটা পরিপূর্ণভাবে পালন করেছে। কিন্তু শুধু তাকবীর নয়, এলিজাবেথও চেষ্টা করেছে তাকবীরের পাশে থাকতে, তাকে দেখভাল করতে। তারা একে অপরের পরিপূরক হয়ে পাশে দাঁড়িয়েছিল, যেন দুজনের সম্পর্কের মাঝে কোনো দূরত্ব বা বাধা না থাকে। যদিও তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি, তবুও তাদের মধ্যে যে সম্পর্কটি তৈরি হয়েছিল তা ছিল এক অমূল্য গভীর বন্ধুত্ব, যে বন্ধুত্বে ছিল অটুট বিশ্বাস, মমতা এবং একে অপরের প্রতি নিঃস্বার্থ যত্ন। আজ ওদের ডিসচার্জ দিয়ে দেয়া হয়েছে, গাড়ি চলছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। এলিজাবেথ এখনও জানে না তারা কোথায় যাচ্ছে। মনে হাজারো কৌতূহল, তবে তাকবীরকে দেখে মনে হচ্ছে কোনো প্রশ্নের জবাব দিতে আগ্রহী নয় এই মুহূর্তে। তবে ছটফটে মন এলিজাবেথের দমিয়ে রাখতে পারল না আর। শুনুন না। বলুন ম্যাডাম। আমরা কোথায় যাচ্ছি? তাকবীর অনবরত ফোনে টাইপিং করে যাচ্ছে। এলিজাবেথের কথায় ফোন থেকে মাথা তুলে ওর দিকে তাকালো, পরপর বিষাদময় গলায় বলল, ইতালি। কর্ণফলক হবার সাথে সাথে এলিজাবেথের সমস্ত শরীরে তরঙ্গ খেলে গেল, আধারে তলিয়ে যায় দীপ্তিময়। প্রকম্পিত স্বরে আওড়ালো, কি বলছেন আপনি এসব? তাকবীর ফোন রেখে এলিজাবেথের দিকে ঘুরে বসলো, দু চোখে আশ্বাস দিয়ে ধাতস্থ গলায় বলতে থাকলো, আমার কথা শুনে এলো কে এসে? এই মুহূর্তে ইতালি আমাদের জন্য সব থেকে সেফ প্লেস, তাছাড়া আর কোনো অপশন নেই আমাদের কাছে। আপনি বুঝতে পারছেন না? ওই সাইকোটা ওখানেই থাকে। জেনে বুঝে কেন বাঘের কাছে নিয়ে যাচ্ছেন আমাকে? সে আমাকে সুখে থাকতে দিবে না, মেরে ফেলবে আমাকে। আমি আছি তো পাশে। তাকবীর নানানভাবে বোঝাতে থাকে এলিজাবেথকে, তবে মানতে নারাজ সংকীর্ণ মন। এতদিন সাইকোটা এখানে ছিল না, আমরা শান্তিতে ছিলাম। আপনি আপনি আবার এমনটা কেন করতে চাচ্ছেন? ভালো মানুষ কেন বুঝতে পারছেন না? গম্ভীর হয় তাকবীরের স্বর, শক্ত হয় দৃষ্টিভঙ্গি। বলল, লিসেন পাখি, আমাকে বিশ্বাস করো, করো তো। নিঃশব্দে মাথা নাড়ায় এলিজাবেথ, তবুও ভেতর থেকে ভয় দূর হয় না। চলতে থাকে গাড়ি পথ ধরে নির্দিষ্ট গন্তব্যে। কয়েক মিনিটের ব্যবধানে গাড়ি গিয়ে থামে এয়ারপোর্টের সামনে। তাকবীর একাই দুটো লাগেজ নিয়ে এগোতে থাকে। এলিজাবেথ এগিয়ে গেল নিজেরটা নেয়ার জন্য। আমাকে দেন, আপনার কষ্ট হয়ে যাচ্ছে। আই ক্যান ম্যানেজ। এটা কেমন? সব কিছু শুধু আপনিই করবেন? আমি ফার্স্ট হতে চাই। বাচ্চাদের মতো গাল দুটো ফুলিয়ে বলল এলিজাবেথ। তাকবীর হাসে এলিজাবেথকে দেখে, পরপর সামনে এগোতে এগোতে ঠোঁট কামড়ে হেসে বলল, আই এম অ্যাট ইউর সার্ভিস ওয়াইফি। স্টপ, ডোন্ট কল মি দ্যাট। ভেঙচি কাটে এলিজাবেথ। ওহ, অ্যাজ ইউ উইশ মাই প্রিন্সেস। এলিজাবেথ নিশ্চুপ, কোনো এক কারণে চুপসে আছে মুখ। তাকবীর খুব সহজেই ধরে ফেলতে পারে লুকায়িত বিষয়টি। উচ্ছ্বাসিত হয়ে হাসতে থাকে তাকবীর অকারণেই। ভেঙচি কেটে গমগমে গলায় বলল, প্রতিটা বেস্ট ফ্রেন্ডের দায়িত্ব তার বেস্টুকে বেস্ট প্রিন্সেস দেওয়া। আমি ভাই কোথায় নিচে পড়ে থাকতে চাই না। হেসে দিল এলিজাবেথ। এই হাসিতে মন ভরে যায় পাশের পুরুষটিরও। 9 ঘন্টা আকাশপথে জার্নির পর তারা ইতালি গিয়ে পৌঁছে। দুটো লাগেজ হাতে নিয়ে এক্সিটের সামনে দাঁড়িয়ে আছে তাকবীর। পাশে রয়েছে এক লাবণ্যময়ী নারী। তবে এত ঘন্টার জার্নিতে শৈলে আর অবশিষ্ট কোনো জোর নেই, নেতিয়ে পড়েছে একদম। তাকবীর বারবার কাকে যেন কল করছে, অভিব্যক্তিতে চাপা রাখ। মিনিট 5 পর একটি মার্সিডিস বেঞ্জ এসে থামে তাদের সামনে। ভেতর থেকে তড়িঘড়ি করে বেরিয়ে আসে রিয়ান। গাড়ি থেকে নেমেই মাথা নত করে দাঁড়ায় তাকবীরের সামনে। ভয়ে চুপসে আছে মুখমণ্ডল। সরি বস, কিছু কারণে একটু দেরি হয়ে গেল। কারণ শুনতে পেয়ে তাকবীর ভেতরের চাপা ক্ষোভ ভেতরেই রেখে দেয়। কাট গলায় বলল, লাগেজগুলো ডিকিতে তুলো। রিয়াদ মাথা নাড়িয়ে তৎক্ষণাৎ লাগেজ ডিকিতে তুলে দেয়। এলিজাবেথ ক্লান্তিতে কোনো কিছুই আমলে নেয়নি। হাই তুলতে তুলতে প্যাসেঞ্জার সিটে বসতে যায়। তাকবীর তার আগেই ফ্রন্ট ডোর খুলে দেয়। উৎসুকভাবে তাকায় এলিজাবেথ। তাকবীর মাথা নাড়িয়ে উঠতে বলল। এলিজাবেথ নিঃশব্দে উঠে স্থান দখল করে নিয়ে সিটে শরীরে ভর ছেড়ে দেয়। পরপর তাকবীরও গিয়ে বসল ড্রাইভিং সিটে।
রিয়ান সব মালপত্র ডিকিতে রেখে লাগিয়ে দুহাত জেরে সোজা হয়ে সবে মাত্র ঠিক তখনই তাকবীর ঝড়ের বেগে ধুলো উড়িয়ে স্থান ত্যাগ করে নিমিষেই চল ফাঁক হয়ে যায় রিয়ানের। আরে আরে, ওনাকে রেখে আসলেন তো? তাকবীর স্মুথলি ড্রাইভ করতে করতে নিরুদ্বেগ ভাব নিয়ে বলল, ডোন্ট ওয়ারি, ও সব চিনে। হঠাৎ করে এলিজাবেথের কপালে ভাঁজ পড়ল। তাকবীরের দিকে তেসরা নজরে তাকিয়ে বলল, উনি এখানে কি করছিল? রিয়ান আমার বডিগার্ড, আমি ওকে আগেই বলে রেখেছিলাম এখানে এসে সব রেডি করে রাখতে। এইভাবে তো আপনার রাজনীতির ব্যবসা গোল্লায় যাবে। সমস্যা নেই, ওদিকে রিয়ান সামলে নিবে। আকিদয় কিঞ্চিত ছোট করে তাকায় তাকবীরের পানি এলিজাবেথ। পরপর আড়ষ্ট গলায় বলল, রিয়ান রিয়ান নাম দুটো। ওরা জমজ। কিন্তু ওদের তো চেহারা আর মিল নেই। তাকবীর মুস্কি হাসলো, হেসে বলল, ওদের চেহারার মতো বৈশিষ্ট্যেরও কোনো মিল নেই। একজনের বুক ভরা সাহসে আর একজন খুবই ভীতু। ফিক করে হেসে দেয় এলিজাবেথ। কম্পিত হয় শরীর হাসির রিনছিনে তালে। তো এত ভীতু একজন নিয়ে আপনার কাজ কি? আকস্মিক খুবই গম্ভীর হয় তাকবীরের কণ্ঠস্বর। প্রেমিক পুরুষের আবরণ থেকে বেরিয়ে রূপান্তরিত হয় একজন নেতা বৈশিষ্ট্যে। গুরুগম্ভীর গলায় বলল, প্রতিটি মানুষের মধ্যে লুকিয়ে থাকে এক একটি অনন্য প্রতিভা, যা অনেক সময় সমাজের চোখে ধরা পড়ে না। যেমন অন্ধকার নর্দমার ভিতরে জাতীয় ফুল শাপলা তার সৌন্দর্য মেলে ধরে, তেমনি কঠিন দরিদ্রের মাঝে থেকেও উজ্জ্বল প্রতিভা ঠিকই জন্ম নেয়। পাথরের খাঁজে যেমন মনের অজান্তে ফুল ফোটে, তেমনি সাধারণ মানুষের মাঝেও থাকে অসাধারণ কিছু করার ক্ষমতা, যা সঠিক সুযোগের অভাবে অনেক সময় অজানাই থেকে যায়। প্রতিভা ঠিক ঝড়ের মতো, যেখানে সুযোগ পায় সেখানেই সাড়া দেয়। ও আচ্ছা, তাই বুঝি। তো রিয়ানের প্রতিভা কি শুনি? ও হ্যাকিংয়ে খুবই ভালো বলে ফিক করে হেসে দেয় তাকবীর। চোখে সন্দেহ সংকুচিত হলেও এলিজাবেথের গম্ভীর গলায় বলল, ব্যাপার কি মশাই? হ্যাকিং দিয়ে আপনার কাজ কি? রাজনীতি রেখে এখন ব্যাংক ডাকাতি করার ইচ্ছে আছে নাকি? দেখেন যা ভালো মনে করেন। একসাথে দুজনেই হেসে উঠল। ইতালির সবচেয়ে বড় শহর হলো রোম। এটি ইতালির রাজধানী এবং দেশটির জনসংখ্যার দিক থেকেও সবচেয়ে বড় শহর। রোম শহরটি তার ঐতিহাসিক স্থাপত্য, প্রাচীন সভ্যতার নির্দিষ্ট এবং পর্যটক কেন্দ্রগুলোর জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। এই রোম শহরেই গড়ে তুলেছে রিচার্ড তার সাম্রাজ্য, করেছে রাজত্ব কায়েম। ব্লাড হন্ট, রক্তপিপাসু শিকারী। ম্যানশনের নেম প্লেটে বড় বড় অক্ষরে খোদাই করে লেখা এই ভয়ঙ্কর নামটি। আর নামের মতো ভয়ঙ্কর এখানকার মানুষজন। গ্যাংস্টার অ্যান্ড দ্য ক্রাইম লর্ড রিচার্ড কায়নাতের ম্যানশন। চরিত্রের মতোই জাঁকজমকপূর্ণ এবং রহস্যে ঘেরা ম্যানশনটি। বিশাল লোহার গেট পেরিয়ে ঢুকতেই চোখে পড়ে ছায়ায় ঢাকা দীর্ঘ ড্রাইভওয়ে, যার দুপাশে দাঁড়িয়ে আছে উঁচু উঁচু সাইপ্রাস গাছ। ম্যানশনের গঠনটি এক আধুনিক দুর্গের মতো। অন্ধকার ছায়ায় মোড়ানো বিশাল পাথরের দেয়াল, বড় বড় জানালা এবং ছাদের কোণায় বিশাল আকৃতির ড্রাগনের মূর্তি। অন্ধকার মহলে দেখা যায় চকচকে মার্বেলের মেঝে, সোনার কারুকাজ করা সিঁড়ি আর দেয়ালে ঝুলে থাকা বিখ্যাত অদ্ভুত যত সব চিত্রকর্ম। লিভিং রুমের কোণায় রাখা দামি সিগারেটের কেস এবং পাশে রাখা পুরনো অস্ত্র, যা এই ম্যানশনের নৃশংসতার এক নিবিড় সাক্ষী বহন করে। ম্যানশনের প্রতিটি কোণে ছড়িয়ে আছে নিয়ন্ত্রিত শৃঙ্খলা, যেখানে বিলাসিতা আর ভয় যেন একসাথে হাত ধরে চলছে। বাইরে থেকে কেউ সহজে বুঝতে পারবে না এই চমৎকার প্রাসাদের ভেতরে বাস করে এমন একজন ব্যক্তি, যার হাসির আড়ে লুকিয়ে আছে ভয়ঙ্কর শক্তি। শত শত গার্ড অনড়ভাবে শিকারী পাখির মতো মোতায়েন থাকলেও একটা গা ছমছমে ভাব রয়েছে। ম্যানশনের কয়েক মাইলের ভেতর নেই কোনো বসতি। বস ক্যাপোমান্ডামেন্টো, ক্যাপো ক্রাইমাইন, রাজা প্রেসিডেন্ট, ডন বা গডফাদারের নামে পরিচিত একটি অপরাধ পরিবারের সর্বোচ্চ স্তর হল ফাদার। এককালীন ইতালি কাঁপানো গ্যাংস্টার ভিনসেনজো কাসানো, দ্য ফাদার অফ গ্যাংস্টার রিচার্ড কায়নাত। বয়সের ছাপ পড়লেও মানসিক শক্তি এবং প্রতিপত্তি একেবারে অটুট এখনও। মুখাবয়বের চামড়া ঝুলে গেলেও চোখে সেই পুরনো আগুন এখনও জ্বলছে। চোখ দুটি যেন একটি অন্ধকার গহ্বর, যেখানে অসংখ্য গল্প ও রহস্য লুকিয়ে আছে। সাদা চুল, কিন্তু মুখে প্রাণ ও অভিজ্ঞতায় পূর্ণ ছাপ তার প্রতিটি ত্বকচাপ। কুঁচকে যাওয়া চোখের কোণায় জীবন যুদ্ধে কাটানো বছরগুলো সাক্ষী। ফাদার শান্তভাবে বসে আছে, হাতে জ্বলন্ত সিগারেট। গভীর চোখ দুটোতে যেন পুরো শহরের গল্প লুকিয়ে। ফাদার খুবই কথা কম বলে,
কিন্তু যখন বলে সবাই চুপ থাকতে বাধ্য। ফাদারের শক্তি শুধু বাহ্যিক নয়, মনস্তান্ত্রিকভাবে যে সে মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে। এই গ্যাংস্টার বস শুধু অপরাধ জগতের নেতা নয়, শহরের অপ্রকাশিত শাসক। ফাদারের পাশের সোফায় বসে আছে রিচার্ড, মুষ্টিবদ্ধ দুহাত, ধারালো চিবুকে নেই কোনো প্রকার ক্রোধ, রয়েছে বিরক্ততা। ফাদারের সিগারেটের বিষাক্ত ধোঁয়াগুলো এসে পড়ছে রিচার্ডের উপর, তবুও অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক রিচার্ডের। থমথমে পরিবেশ, সুবিস্তীর্ণ এই ম্যানশনের ভেতর রয়েছে 20-এর অধিক মেড, তবু গুমোট পরিবেশ, নেই কোনো বিন্দু পরিমাণ শব্দ। শোকে গিয়ে উঠেছে এমন, অতিবাহিত হলেও কিছু মুহূর্ত নীরবে। এ যেন নীরবতা আর ধৈর্যের প্রতিযোগিতা। তবে শেষ পর্যন্ত হার মানল ফাদার রিচার্ডের দৃঢ়তায়। রিচার্ড একইভাবে হাঁটুর উপর কড়ুই ঠেকিয়ে ঝুঁকিয়ে প্রতি উত্তর করল। শব্দ করে হাসল ফাদার, প্রসারিত হয় চামড়া, ঝুলে যাওয়া চোয়াল, গদগদে গলায় বলল, এই নামের পিছনে রহস্য জানার মতোই ডাকার অধিকারও রয়েছে শুধু আমারই। আমার ভালো লাগে তোমাকে এই নামে ডাকতে। অনর দৃষ্টি মেঝেতে, স্বরে গম্ভীরতা বলল, রিচার্ড কিন্তু আপনার পছন্দ করে দেওয়া নাম। এইসব কিছু থেকে আমার কাছে বেশি পছন্দের তুমি মাইসান। স্মিত হাসল রিচার্ড, হাসিটা যথারীতি রহস্যময় রইল, উষ্ট্রপটে ঝিরিক দেওয়ার সুযোগ পেল না। ফাদার, কিছু বলার না থাকলে উঠছে, আমি কাজ আছে আমার। আমি কিছু বলার জন্য এখানে ডেকেছি তোমায় রিল। আবারও বসল রিচার্ড, বলল, কি কথা? ফাদারের সোজা সাপটা কথা। মেয়ে লাগবে তোমার? কপালে সূক্ষ্ম ভাঁজ সংকুচিত হয় রিচার্ডের, মাথা দলে দৃষ্টি নিক্ষেপ করে ফাদারের তামুক অবয়বে, চাপা ক্রোধ মিশ্রিত কণ্ঠে আওড়ালো, মানে? কয়টা মেয়ে লাগবে তোমার বলো? পৃথিবীর সব থেকে সুন্দরী সুন্দরী মেয়েদের লাইন বসিয়ে দেব তোমার পিছনে, তবু ওই মেয়ে থেকে দূরে থেকো। ঠিক তখনই লুকাস এসে দাঁড়ায় রিচার্ডের পেছন। ফাদারকে নিদ্রালুতায় মাথা ঝাঁকিয়ে রিচার্ডের কানে কানে কিছু বলল। বাঁকা হাসি ফুটে উঠল রিচার্ডের উষ্ট্রপটে, হিংস্রতার তীব্র প্রভাবে ফুঁসে উঠে পৈশাসিক সাইকোমন। মনে মনে আওড়ালো, পাখি তবে নিচে থেকে কাছে ধরা দিল। তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় রিচার্ড, ঠোঁটের আগায় জড়ো হয়েছে রহস্যের ঘনঘটা। বাঁকা হাসলো, হাসকি স্বরে আওড়ায়, I'm afraid that's a private matter, so back off. সঙ্গে সঙ্গে হনহনিয়ে চলে যায় রিচার্ড। ফাদার চশমার ফাঁক দিয়ে দেখতে থাকে রিচার্ডের যাওয়া। সে নিজেও ধ্বংসযোগ্য, পাপাচারে নিবিষ্ট এক অন্তহীন মরিচিকা, বুঝে কোনো খেলায় গুটি কিভাবে চলে। কে নাম? মুখ ফিরিয়ে নেয় ইবরাত। ন্যাসো কোমরে হাত রেখে দাঁড়িয়েছিল ইবরাতের সামনে, তপ্ত শ্বাস ফেলে বসল এবার এক হাঁটু ভেঙে ইবরাতের কাছে। খাবারের থালাটা আর একটু এগিয়ে দিল ইবরাতের দিকে। কোনো নড়চড় নেই ইবরাতের, শুধু চোখের পানি ফেলছে। ন্যাসো বুঝতে পারে না হয়তো কান্নার মানে। সেদিনের পর আর কোনো মেল গার্ড ভেতরে আসেনি। ন্যাসোর করা নিষেধ ছিল, ফিমেল মেড এসে 3 বেলা খাবার দিয়ে যেত, তবে প্রতিবারই ইবরাতের খাবার যেমনই তেমনই থাকতো। কেন জানি ইবরাতের চোখের পানি ন্যাসোর ভিতর শীতল করে দিয়েছে। অদ্ভুত অদৃশ্য এক কষ্ট। কি সমস্যা, কান্না করছো কেন? একজন শ্যামবর্ণের নারী সবসময় একজন সুদর্শন পুরুষের প্রেমেই পড়ে, যাকে পাওয়া চাঁদের সমতুল্য। বিরক্তিতে উচ্চারণ করে ন্যাসো। এই মেয়ে, আবার শুরু করেছো তুমি? আর কতবার বুঝাবো? হঠাৎ করে কান্না মিশ্রিত ভাঙা কণ্ঠে চেঁচিয়ে উঠল ইবরাত, সহসাই বের করে দিল ভেতরের সকল ক্ষোভ, কষ্ট, জ্বালা পোড়া। মেরে ফেলুন আমাকে, অন্তত মৃত্যু তো শান্তি দেবে। এই কষ্ট, এই দহন আমি আর সহ্য করতে পারছি না। আপনার প্রেমের আগুনে পুড়ে পুড়ে আমি ধ্বংস হয়ে যাচ্ছি, একে একে নিঃশেষ হয়ে যাচ্ছি আমি। প্রতিটি শ্বাস যেন আগুনের মতো গরম, প্রতিটি মুহূর্ত মৃত্যুর থেকেও যন্ত্রণাদায়ক। দয়া করে আমাকে এই জ্বালা থেকে মুক্তি দিন, আমাকে রক্ষা করুন। সংযম হারায় ন্যাসো, চেপে ধরে ইবরাতের গলা টেনে কাছে নিয়ে আসে, রাগী স্বরে বলে, একদম আমার সাথে উঁচু গলায় কথা বলবে না। গলা বেয়ে জল গড়িয়ে পড়ে, তবুও দৃষ্টি ভঙ্গ করে না ইবরাত। নিষ্প্রভ দ্বিধাহীন নজরে চেয়ে থেকে বলল, একটু ভালোবাসেন না আমাকে? স্বর পরিবর্তন হতে থাকে ন্যাসোর, চোখে মুখে ফুটে ওঠে অস্থিরতা, চেঁচিয়ে বলল, আমি একটা খুনি, একজন খুনির সাথে নিজের জীবন জড়াতে যাচ্ছ? ইবরাতের একই স্বরে জবাব, খুন করা পাপ, ভালোবাসা না। I am in ninja. In my mind, there are different worlds creeping in. The heavens and the earth collide. I do not know where I am. আমি জানি না আমার ডেস্টিনিতে কি আছে।
যে কোনো সময় শত্রুদের বন্দুকের গুলি আমি বুক চিরে বেরিয়ে যেতে পারি। কোনো ভবিষ্যৎ নেই এই সম্পর্কে। আপনি আমাকে ভালোবাসেন? Stop acting so immature. You don't want a life with me. And honestly, no one does. তোমার পুরো জীবন পড়ে আছে। আমাকে এভাবে আর যন্ত্রণা দিও না প্লিজ। সব কিছু ভুলে আমি আপনার সাথেই থাকতে চাই, আপনার পাশেই থাকতে চাই। আমি কোনো কিছু শুনতে বা দেখতে চাই না। আমি ডু ইউ লাভ মি? I love you. কেঁপে উঠল পুরো বেসমেন্ট। 3টি শব্দ, শুধুমাত্র 3টি শব্দ নিস্তব্ধ করে দেয় ইভরাতকে। শ্বাস আটকে চেয়ে থাকে নাসর। বাদামি চোখ জোড়ায় গতি হারালো হৃদস্পন্দন। বেরিয়ে আসে শক্ত মস্তিষ্ক থেকে চেঁচিয়ে বলতে থাকে নাসর, ভালোবাসি আমি তোমাকে সেই শুরু থেকে। গলিতে জল করে দিয়েছো আমার শক্ত হৃদয়কে। ইচ্ছাকৃতভাবে জড়িয়েছো আমার এই জীবনে। পরবর্তীতে আফসোস করলে চলবে না। ইভরাত এখনও নিজের চোখ এবং কানকে বিশ্বাস করতে পারছে না। মনে হচ্ছে সবই শব্দ। এক ঘোরের মধ্যে থেকে বলে দিল, করবো না আফসোস। আকস্মিক শরীর জুড়ে বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল ইভরাতের। নিজেকে আবিষ্কার করল নাসর বৃক্ষপটে। ওর অস্ত্রের ভাঁজে বিরাজ করছে নাসর অস্ত্র। কাঁপতে থাকে ইভরাত। এতক্ষণে বিশ্বাস হয় এই সকল কিছুই সত্যি, কোনো কল্পনা জল্পনা না। প্রেম নিবেদনে সায় দিল ইভরাত। খামচে ধরে নাসর জ্যাকেট। প্রখর অনুভূতি তীব্রভাবে কামড়ে ধরল তনুমনকে। কালো বর্তমান যেন সমস্ত পথ রুদ্ধ করে দেয়। আর স্তব্ধ আকাশে একটি নির্মল বিশুদ্ধ দীপ্তি ঝিলিক দিয়ে উঠল। হৃদয়ের কপাটে আনাচে কানাচে দোল খেলে সজীব বসন্তের মৃদু দোলনা, যেন জীবনের নতুন শুরুর এক মিষ্টি অনুরণ। পূর্ণতার লোভ দেখিয়ে অপূর্ণতায় ঠেলে দিবেন না তো? আমি ইতালি যাব কালই, বসের সাথে কথা বলবো। আবার আমাকে রেখে চলে যাবেন? নাসর বৃক্ষপটে লেপ্টে ছিল ইভরাত। নাসর কথা মতো উঠে সোজা হয়ে বসে। স্মিত হাসে নাসর। ইভরাতের ললাটে পরশের ছোঁয়া দিয়ে বলল, একেবারে কাছে আনার জন্য একটু দূরে যেতেই হবে। একগাল হেসে আবারও নাসর বুকে মাথা রাখে ইভরাত। অতি খুশিতে বাঁচা সুলভ আচরণ করতে থাকে। আম্মুকে আমার সাথে রেখে যান প্লিজ। আমার একা একা খুব ভয় লাগে। আচ্ছা। নাসর বুকে অকারণে আঙুল ঘোরাতে থাকে ইভরাত। হা হুতাশ করে গদগদ গলায় বলল, অথচ বয়সটা ছিল শুক্রবারে স্বামীর নামাজ শেষে এসে বলবে, ওগো তোমার জন্য জিলাপি এনেছি। কিন্তু পোড়া কপাল, এখানে বন্দি হয়ে আছি। আমি খ্রিস্টান ইভরাত। চকিতে সরে আসে ইভরাত। নিমেষেই রক্তশূন্য হয়ে যায় অবয়ব। ঘূর্ণিঝড় ঘনীভূত হয় ভেতরে। চোখের কোণে জ্বলে ওঠে সুপ্ত আলোর ন্যায় ধা দিয়ে যাওয়া স্বচ্ছ ভালোবাসা। উবে গিয়ে অক্ষিপট ছেড়ে গিয়ে ধারালো শূন্যের গোড়ায়। দৃষ্টি ফিরিয়ে নেয় নাসর কাতর দৃষ্টি থেকে। চলে যান আপনি। বুক খালি হয়ে আসে নাসর। রক্তাভ মুখশ্রীতে কাতরতায় ঠাসা বলল, কেন? কাছে ইভরাত। থরথর করে কাঁপছে শরীর আওড়ায়। ধর্মের দেয়াল আমাদের কখনো এক হতে দেবে না, কারণ আমি আপনার থেকেও বেশি আমার রবকে ভালোবাসি। স্মিত হাসে নাসর। উঠে দাঁড়ায়। তাকালো দুর্বোধ্য ক্রন্দনরত মেয়েটার দিকে। অতঃপর জড়তা সংকোচবিহীন বলল, ভালোবাসা খুবই শক্তিশালী ইভরাত জান। সাথে সাথে চলে যায় নাসর। লুটিয়ে পড়ে ইভরাত। ওর কান্নার তোড়ে প্রকম্পিত হয় মেঝে।